আসসালামু আলাইকুম। সো কি অবস্থা? আমাদের প্রফেশনাল পেন টেস্টিং কোর্সের ডে 4 এর ভিডিওতে স্বাগতম। এটা হচ্ছে উইন্ডোজ ফান্ডামেন্টালসের উপরে লাস্ট লেসন। সো এরপরে উইন্ডোজ ফান্ডামেন্টালসে কোনো কিছু আসবে না। এরপরে যদি কোনো কিছু আসে সেটা উইন্ডোজ রিলেটেড, সেটা হয় যদি সেটা হচ্ছে পাওয়ারশেল স্ক্রিপ্টিং। পাওয়ারশেল হচ্ছে উইন্ডোজের জন্য একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা অটোমেশনের জন্য আমরা ইউজ করে থাকি, তো এটা নিয়ে ভিডিও আসতে পারে। বাট আপাতত আমাদের পেনিট্রেশন টেস্টিং বা সাইবার সিকিউরিটি কনসেপ্টে আমাদের উইন্ডোজ ফাউন্ডেশন যতটুকু শেষ হবে সেটা এই ক্লাসের মাধ্যমেই শেষ হয়ে যাবে। আজকের ক্লাসের টপিকগুলো অনেক বেশি, তাই লং হতে পারে। তো প্রেজেন্টেশন সব কিছু আসে না, তো সেই ক্ষেত্রে এই পিডিএফটাও রেফারেন্স হিসেবে আমরা ইউজ করে থাকবো। আমি স্ক্রিনটা শেয়ার করি, হয়তো দেখা যাচ্ছে না। তো আমাদের এই প্রেজেন্টে সব কিছু আসবে না, তো আমি এই পিডিএফটাও আমি এটা মতো আমার নিজের নোট অ্যাকচুয়ালি। আমি যেখান থেকে শিখি সব কিছু নোট করে রাখি, এভরিথিং নোট করে রাখি আমি। এটা একটা ভালো একটা প্র্যাকটিস। সো যারা শিখবেন তারা মানে যা শিখবেন সব কিছু নোট করে রাখবেন, তবে এটা স্ট্রাকচার ম্যানারে রাখবেন, যে সিরিয়ালি আসে, সিরিয়াল ব্রেক করে কোনো কিছু যেন না আসে, যাতে মানে এমন কিছু না হয় যেন কনফিউজিং হয়, যা নিজের নোটই আমি যেন নিজে বুঝতে না পারি, এরকম কোনো কিছু যেন না হয়। তো কথা না বলে আজকে টপিক যেহেতু অনেক বেশি, তো কথা না বলে মেইন টপিকে যাওয়া যাক। তো উইন্ডোজ ফান্ডামেন্টালসে অনেক কিছু আমরা জেনেছি। তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা উইন্ডোজে গ্রুপস এন্ড ইউজার পর্যন্ত জেনেছিলাম। তো এখন উইন্ডোজ এসটিতে যাওয়ার আগে আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে উইন্ডোজের পারমিশন কিছু আছে। উইন্ডোজের ফাইল পারমিশন আছে। সো এইখানে ওই ফাইল পারমিশনটা কোনো কারণে বাদ পড়ে গেছে। তো এই ফাইল পারমিশনের টপিকটা আমরা একটু দেখাই দিই প্রথমত। তো ফাইল পারমিশন জিনিসটা কি? তো ফাইল পারমিশন মানে হচ্ছে আমাদের যে কোনো অপারেটিং সিস্টেমে তিন ধরনের ইউজার থাকে। একটা হচ্ছে আমাদের রুট ইউজার বা অ্যাডমিনিস্ট্রেটর, যার কাছে সকল ধরনের পারমিশন আছে। একটা আছে লোকাল ইউজার, লাইক মি, আপনি, আমি, যারাই আছি, যারা ইউজ করে থাকে তারা হচ্ছে লোকাল ইউজার। তো তাদের কাছে অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজেস আছে, কারণ কম্পিউটারটা তো আমার কাছে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড আছে, আমি যখন ইচ্ছা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করতে পারবো। বাট নর্মালি আমি যখন লগ ইন করি সেটা তখন আমি লোকাল ইউজার। তার থার্ডলি হচ্ছে সার্ভিস ইউজার বা আদার্স। এই সার্ভিস ইউজার বলতে কোনো মানুষকে বোঝানো হয় না, এই সার্ভিস ইউজার বলতে বোঝানো হয়ে থাকে কিছু সার্ভিসেস আছে, কিছু ফাইল আছে, কিছু সার্ভিসেস যেটা আমাদের ওই অপারেটিং সিস্টেম রান করার জন্য প্রয়োজন হয়ে থাকে। সো এই ফাইল পারমিশন বলতে বোঝানো হয়ে থাকে আমাদের ফাইল ফোল্ডার, এই ধরনের জিনিসপাতি আমাদের অপারেটিং সিস্টেমে থাকে। উইন্ডোজে হলে ফাইল এবং ফোল্ডার বলবো, কিন্তু লিনাক্সে হলে এই ফোল্ডারটাকে আমরা ওই ডিরেক্টরি বলে থাকি। এটাই পার্থক্য, দুইটা জিনিস সেমই আসলে। সো এই ফাইল এবং ফোল্ডারে কিছু পারমিশন আছে। কিছু পারমিশন বলতে বোঝানো হয়ে থাকে যে আমাদের হয়তো কোনো একটা স্পেসিফিক ফাইল বা ফোল্ডার আছে যেটার পারমিশন জাস্ট অ্যাডমিনিস্ট্রেটরের কাছে আছে, ও ছাড়া অন্য কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না। কিছু জিনিস আছে লোকাল ইউজার আছে, কিছু পারমিশন আছে আমাদের আদার্স বা সার্ভিসেসের কাছে আছে, এটাও পারমিশন বলতে বোঝানো হয়ে থাকে। এই পারমিশনটা তিন ধরনের হয়ে থাকে, রিড, রাইট এবং এক্সিকিউট। এখন আমাদের উইন্ডোজ একটু এক ধাপ এগিয়ে আছে। উইন্ডোজ আমাদের পাঁচ ধরনের পারমিশনের কথা বলে দিয়েছে। পাঁচ ধরনের পারমিশনটা হচ্ছে রিড, রাইট, রিড এন্ড এক্সিকিউট, মডিফাই এবং ফুল কন্ট্রোল। সো এই পারমিশনগুলোকে একটু সহজে বোঝা যাক। রিড বলতে বোঝানো হয় আমি ফাইলের কন্টেন্ট কি আছে সেটা জাস্ট পড়তে পারবো, আর আমি কিছু করতে পারবো না। রাইট বলতে এখানে আমি আপডেট করতে পারবো, আর কিছু না। রিড বলতে পড়া বা কন্টেন্টগুলো রিড করতে পারো। আর রাইট মানে হচ্ছে আপডেট করতে পারো, মানে কোনো কিছু অলরেডি আছে এই ফাইলের ভেতরে, আমি এখন কোনো একটা নতুন কন্টেন্ট আমি অ্যাড করবো, এটাকে বলা হয় রাইট। রিড এবং এক্সিকিউট, রিড বলতে আমি পড়তে পারছি, এক্সিকিউট বলতে আমি ফাইলটাকে রান করতে পারি। মডিফাই পারমিটস রিডিং এন্ড রাইটিং অফ ফাইলস অ্যান্ড সাব ফোল্ডার্স, মানে মডিফাই বলতে বোঝানো হয় আমি রিডিং এবং রাইটিং করতে পারবো ফাইলগুলার এবং এর সাব ফোল্ডার যেগুলো আছে এটাও। ইভেন আমি চাইলে ডিলিটও করতে পারবো, এটা হচ্ছে মডিফাই। ফুল কন্ট্রোল মানে হচ্ছে এর উপরে যত আমি চার ধরনের পারমিশন দেখেছি সব কিছু আমার কাছে আছে, টোটাল কন্ট্রোল আমার কাছে আছে। এই পাঁচ ধরনের পারমিশন আমাদের মূলত উইন্ডোজে হয়ে থাকে। ফাইল পারমিশন চেঞ্জ করা যায়। তো যতক্ষণে এই ধরনের জিনিসপাতি আমি বোঝাচ্ছি, আমি আগে আমার ভার্চুয়াল মেশিনে আমি উইন্ডোজটা স্টার্ট করি, কারণ আমি প্র্যাকটিক্যালি যা দেখাবো তা এখান থেকে দেখাবো। কারণ আমার মেইন অপারেটিং সিস্টেম লিনাক্স, তো ভার্চুয়ালি আমি উইন্ডোজ 10টা ইউজ করতে হচ্ছে। অ্যান্ড উইন্ডোজ 10টা ইউজ করার আরেকটা কারণ হচ্ছে যে সক এর কাজের জন্য ইউজ করতে হয় ভার্চুয়ালি উইন্ডোজ এবং উবুন্টু। সেখানে এসআইএম টুল, এসআইএম কি বুঝতে হবে না, ভবিষ্যতে জানবো। এসআইএম, ইডিআর, এক্সডি এই ধরনের টুলগুলো ওইখানে ইন্টিগ্রেশন সেট আপ করা হয়ে থাকে। সো এটা হচ্ছে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 10 x 64, উইন্ডোজ 10 প্রো মূলত।
এবং এখানে সবকিছু দেখাবো, এবং এটা ফুললি ফাংশনাল অপারেটিং সিস্টেম, কোনো মডিফাইড বা লাইট ওয়েট অপারেটিং সিস্টেম না এইবার আর কি। ওকে, এই ধরনের পারমিশনগুলো আছে। এখন আমরা চাইলে এই ফাইল পারমিশনগুলো চেঞ্জ করতে পারি। এখন ফাইল পারমিশনগুলো চেঞ্জ কিন্তু দুইভাবে করা যায়, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়েও আমরা করতে পারি, এবং আমরা জিওআই সিএলআই দিয়েও করা যায়। এবং আমি দুইটা ভাবেই দেখাবো যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে কীভাবে চেঞ্জ করা যায় এবং সিএলআই দিয়ে কীভাবে চেঞ্জ করা যায়, দুইটাই আমরা দেখতে পারবো। আচ্ছা ওয়েট এ মিনিট, এই যে দেখতে পাচ্ছি অনেকগুলা, এতগুলা জিনিস মানে এইগুলা রিড করতে হবে না, বাট আমি দেখাবো কিভাবে করতে হয়। আচ্ছা, এই পারমিশনগুলো আছে, ঠিক আছে। সো আচ্ছা দেখি আসে কিনা। যদি এটা একটু টাইম নিচ্ছে, তবে সমস্যা নেই। সো এটা হচ্ছে কাহিনী যখন আমরা কথা বলছি ফাইল পারমিশন নিয়ে। তো ফাইল পারমিশন ছাড়া অনেক কিছু নিয়ে আমরা জানবো, তবে ফাইল পারমিশনের পরে আমি ইউএসসি নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো আগে। ম্যানেজিং রুলস, উইন্ডোজ সার্ভিসেস, না এটা না, শিডিউলার। এখানে দেখা গেছে যে অনেক কিছু বাদ দিয়ে দিছে। সো সিরিয়ালি ম্যানারে আমরা শেখার চেষ্টা করবো। আর দুইটা ফাইল আমি দিব, দুইটা যে রেফারেন্স হিসেবে দুইটা ইউজ করছি, আমরা দুইটা ফাইলই সাবমিট করে দিব। আচ্ছা দেখি, এটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেমটা। লগ ইন করা যাক। আচ্ছা এই নামটা আমি অ্যাকচুয়ালি আমার গিটহাবে এই নামটাই পাবেন, যারা আমার গিটহাব ভিজিট করছেন হয়তো পাবেন। এটা আপনি কোথা থেকে পেয়ে যাবেন, আপনি জাস্ট নিউ ট্যাবে গিয়ে এখানে লিখেন যে গিটহাব .com, এটাই মূলত আমার গিটহাব, যদি অর্গানাইজ না। সো এখানে অনেকগুলো টুল আমি বানাইছিলাম, লাইক এটা একটা টুল। সো এক্সেসেস নিয়ে আগে যখন কাজ করতাম, আবার কন্টিনিউ করবো, শখ নিয়ে বিজি থাকে, এটা নিয়ে হচ্ছে না, সো আবার করা হবে। তেমন একটা টুল বানাইছিলাম, যাই হোক এটা না দেখাই, আমরা মেইন টপিকে আসি। সো এটা হচ্ছে, আচ্ছা এটা টাইম নিচ্ছে যদিও। আচ্ছা একটু লোড নেক, আমরা একটু সামনে আগাই। সেই পারমিশনগুলো আমি দেখাবো। তো এই ধরনের পারমিশনগুলো মানে এগুলা কিভাবে চেঞ্জ করা যায় সব কিছু, অ্যাকচুয়ালি এই পারমিশনগুলো গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়েই সবচেয়ে বেশি ভালো কন্ট্রোল করা যায়। তো এটা হয়তো সিএলআই দিয়ে দেখাবো না, তবে আরও অনেকগুলো জিনিস আছে যেটা জিওআই সিএলআই দুইটা দিয়ে দেখানোর চেষ্টা করা হবে। সো এই পারমিশন আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, পারমিশন আমরা অ্যাড করতে পারি, পারমিশন আমরা রিমুভ করতে পারি, সেটা এভাবে করা যায়। আর তারপরে আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল ইউএসএন একটা টপিক আছে যে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল। এটা একটা আমাদের সিকিউরিটি মেজার জন্য এ ধরনের একটা সেটিংস আছে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে থাকে বাই ডিফল্ট। সো এটাও আমরা দেখতে পারবো। ওয়েট, I don't know why it is taking too much long time.
ফাইনালি আমাদের এটা হচ্ছে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এটা ফাইনালি রান হয়েছে, বাট একটু টাইম নিতে পারে। সো সামটাইম এই ধরনের প্রবলেম করে থাকে। তো আমি এক্সাম্পল হিসেবে একটা জিনিস দেখাই। এটা আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা এই অবস্থায় আছে, ভালো কথা। আমি যদি এখানে যে কোনো নতুন ফাইল ক্রিয়েট করি, লেটস সে আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করব, একটা টেক্সট ডকুমেন্ট, অ্যান্ড ওই টেক্সট ডকুমেন্টে আমি কোনো একটা কিছু লিখবো অ্যাকচুয়ালি, আর কিছু না। তারপর এটার প্রথমত এটার পারমিশনগুলো দেখবো প্রপার্টিস থেকে, তারপরে ওই পারমিশনগুলো আবার চেঞ্জ করব। তো নিউ টেক্সট ডকুমেন্ট, লেটস সে টেস্ট, এটা ডকুমেন্টের নাম হচ্ছে, এইটা আমি দিলাম, এবং এইটার ভেতরে আমি কিছু লিখতে যাচ্ছি। ফর এক্সাম্পল এনিথিং, সো লেটস সে উইন্ডোজ ফান্ডামেন্টালস, এই ওয়ার্ডটা আমি লিখলাম এখানে, এটা সেভ করে দিলাম। আমি যদি বাই ডিফল্ট প্রথমত এখানে দেখি যে এটা পারমিশন অ্যাকচুয়ালি কি আছে বর্তমানে, তারপর ওইটা আমরা চেঞ্জ করার চেষ্টা করব। এটা হচ্ছে সিম্পল অ্যানালজি। তো আমি প্রপার্টিতে যদি চলে যাই, সো ওখান থেকে তারপর আমি পারমিশনটা দেখব। তো আমরা ডিটেলস একটু চলে যাব, মানে সিকিউরিটিতে গেলে ভালো ম্যানার দেখা যায়। সো সিকিউরিটিতে যখন চলে গেছি তখন আমরা দেখতে পাচ্ছি এইখানে কে কে অ্যাকচুয়ালি এর ওনার আছে। সো সিস্টেম, তারপর এটা হচ্ছে আমার ইউজার নেম, আর এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, এই তিনজনের কাছে ওনারশিপটা আছে। তো ফর এক্সাম্পল আমি সিস্টেমের কাছে কি ওনারশিপ আছে, এই যে দেখছেন ফুল কন্ট্রোল, মডিফাই, রিড অ্যান্ড এক্সিকিউট, রিড রাইট, এগুলো আছে। সো দ্য কিছু কারণ এগুলো আছে। সো আমি চাইলে এই পারমিশনগুলো আমি চেঞ্জ করতে পারবো এনিওয়ানের কাছে। ফর এক্সাম্পল আমি নিজে যে লোকাল ইউজার, আমার কাছে আমি পারমিশনটা আমি চেঞ্জ করে যাচ্ছি। তো আমি অ্যাডভান্সে যদি চলে যাই, তো অ্যাডভান্সে গেলে এখানে পারমিশনও দেখতে পাচ্ছেন, অডিটিংয়ে গেলে আরও কিছু দেখতে পাবেন। সো এইখানে আমি অ্যাডে ক্লিক করলে আমি এখানে একটা পারমিশন আমি অ্যাড করতে পারবো। সিলেক্টেড প্রিন্সিপাল আমি অ্যাড করে, তারপর টাইপ অফ দি অ্যালো দিয়ে ক্লিক করলে আমি পারমিশনগুলো চেঞ্জ করা যাবে এখান থেকে। এগুলো আমি করতে যাচ্ছি না আপাতত। তো আমি কিছু পারমিশন আমি রিমুভ করতে যাচ্ছি, লেটস সে, রাইট। সো পারমিশনটা কিভাবে অ্যাকচুয়ালি রিমুভ করা যায় বা কিভাবে চেঞ্জ করা যায়, তো সেই ক্ষেত্রে আচ্ছা ওয়েট আ মিনিট, একটা প্রোগ্রাম লোড হচ্ছে, এটা একটু লোড হয় না, আচ্ছা এইটা দেখার দরকার নেই। আমরা যে কাজটা করবো, যে কোনো ইউজারকে চেঞ্জ আমি চেক করব, তারপর এখানে আমি অ্যাড এ বাটনে ক্লিক করলে এখান থেকে পারমিশনটা চেঞ্জ করা যায়। তো এখানে কি কি পারমিশন আছে, যে সিস্টেমের কাছে ফুল কন্ট্রোল আছে, অ্যাডমিনিস্ট্রেটর তার কাছে ফুল কন্ট্রোল আছে, এবং তার কাছে ফুল কন্ট্রোল। সো এইখানে কিছু পারমিশন আমরা চাইলে চেঞ্জ করতে পারি, অ্যাড করা যায় পারমিশন, এখান থেকে রিমুভ করতে পারি, এখান থেকে আবার ভিউ করতে পারি। আচ্ছা একটা জিনিস দেখতে যাচ্ছিলাম, আচ্ছা ওয়েট এ মিনিট, ওকে এই যে জিনিসটা, এটা আমরা মূলত ফুললি যদি পারমিশনগুলো দেখতে চাই তখন এখানে দেখতে পারি, কিন্তু পারমিশন এডিট করার ক্ষেত্রে এখান থেকে এডিট করতে হবে। সো আমি লেটস সে আমি এই যে ইউজার তার কাছ থেকে যে আমার ফুল কন্ট্রোল নামে যে পারমিশন ডেটা আছে ওইটা আমি রিমুভ করে দেবো, বা আমি এখানে যে কোনো পারমিশন, ফর এক্সাম্পল রিডের পারমিশন আছে, রিডের পারমিশনটা রিমুভ করে দিই, মানে যত পারমিশন আছে সব কিছু আমি রিমুভ করে দিলাম। ওকে, তাহলে সব পারমিশন রিমুভ করে দিলাম। তারপর আমি যদি অ্যাপ্লাই করি, ইয়েস করে দিলাম, তারপর আমি ওকে দিলাম। এখন এগেইন আমি যদি এটা রিড করে ট্রাই করি, এই যে দেখতে পাচ্ছি আমি এটা রিড করতে পারছি না, কারণ পারমিশন আমার কাছে এখন আর নেই। সেই পারমিশনটা আমার কাছ থেকে রিমুভ নেওয়া হয়ে গিয়েছে, এই জন্য আমি এখন আর চাইলে এটা রিড করতে পারবো না। এইভাবে পারমিশনগুলো চেঞ্জ করা যায়। সো এই যে সেম যে জিনিসপাতি আমি দেখালাম এখানে, তো এই জিনিসপাতিগুলো এইখানে খুব ভালোভাবে দেখানো আছে, যে অ্যাকচুয়ালি আমি পারমিশনগুলো কীভাবে ভিউ করতে পারি, অ্যাডভান্স থেকে আমি পারমিশনগুলো ভিউ করতে পারবো, কী কী পারমিশন আছে। তারপর সেম ওয়েতে আমি চাইলে কী করতে পারি, এখান থেকে পারমিশনটা রিমুভ করেছি, এখন আর আমি দেখতে পারবো না। তো এটা স্পেসিফিক্যালি যে সকল ইউজারের কাছে পারমিশন আছে সে ছাড়া আর অন্য কেউ অ্যাকচুয়ালি এটা পড়তে পারবে না। সো আমি এইটাই মূলত দেখাতে চেয়েছিলাম। ওকে, ইভেন এখন আমি কিছুই করতে পারছি না, কারণ আমার কাছে সব পারমিশন গেছে, রিড রাইট এক্সিকিউট এভরি পারমিশন আমার কাছ থেকে নেওয়া হয়ে গিয়েছে, তাই আমি এখন কিছু করতে পারবো না। ইয়েস, সো এটা অ্যাকচুয়ালি এখন যে ডিলিট যদি করি তাহলে আমাকে অবশ্যই কী করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন, কারণ অ্যাডমিনিস্ট্রেটরের কাছে এটা পারমিশন আছে। তো ডিলিট করতে হলে অ্যাডমিনিস্ট্রেটিভ আমাদের প্রিভিলেজেসটা লাগবে। দ্যাটস অল। আশা করি আমরা ফাইল পারমিশনের কনসেপ্টটা বুঝতে পেরেছি, ফাইল পারমিশন কত ধরনের হয়ে থাকে। এরপরে আমাদের আছে ইউএসসি নামে একটা কনসেপ্ট। তো ইউএসসি মানে হচ্ছে ইউজ অ্যাক্সেস কন্ট্রোল। এটা হচ্ছে আমাদের সিস্টেমের সিকিউরিটি ফিচার, যেটা অ্যাকচুয়ালি আমাদের যে অপারেটিং সিস্টেম আছে
এই অপারেটিং সিস্টেমকে আনঅথরাইজ অ্যাক্সেস থেকে রক্ষা করে বা প্রিভেন্ট করে থাকে। সো এই ফিচারের মাধ্যমে কিছু সার্টেন চেঞ্জ অপারেশন ক্যান নট বি মেড উইথাউট অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন। তো এইখানে যে ফিচার আছে সার্টেন চেঞ্জেস এবং অপারেশনস আমাদের অ্যাডমিনিস্ট্রেটর যে পারমিশন আছে সেটা ছাড়া কখনো সম্ভব হবে না। সো এখানে কি কি পারমিশন আছে সেটা আমরা দেখি। 3 ধরনের ব্যাপার এখানে আছে। সো আরও একটা জিনিস, although it increases the system security, this feature can be bypassed and violated by attackers time to time. এটা অনেক সিকিউর, ভালো কথা, তবে এটা বাইপাস করা যায়। While it is not a good practice to rely on this security feature to ensure system security, it is also not a good practice to not to use this feature. ভালো কথা, while performing security harden the system, user account control configurations should be applied security carefully and correctly like many other features. এখন আমাদের এখানে আমি কিভাবে এটা অ্যাক্সেস করতে পারি, এটা সেটিংস থেকে যেতে হবে। সেটিংসে সিস্টেম সিকিউরিটি গিয়ে চেঞ্জ ইউজার অ্যাক্সেস কন্ট্রোল সেটিংসে গেলেই, তো আমি যদি জাস্ট সেটিংসটা অ্যাক্সেস করি এখান থেকে, বা এই যে এখান থেকে সেটিংসটা এখানে আছে। সো আমি এখান থেকে যে সেটিংসটাকে অ্যাক্সেস করা ট্রাই করি, আচ্ছা ক্লিক সম্ভবত হয় না, আচ্ছা হয়ে গেছে। তো এইটা থেকে মানে আমি অনেক জিনিস ভুলে যাই। তো এখান থেকে আপনি চাইলে সিস্টেমের সিকিউরিটি নামে অপশন আছে, সেখান থেকে সিকিউরিটি অ্যান্ড মেইনটেনেন্স, এটা এখান থেকে কীভাবে অ্যাক্সেস করা যায় অনেকভাবেই। তো আমি সিস্টেমের সিকিউরিটিটা সার্চ করলেই পেয়ে যাব যে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি। রিভিউ ইয়োর সিস্টেম সিকিউরিটি। আচ্ছা সিস্টেম, এখানে গেলে কি কি অপশন আসে আমি এখানে দেখতে পারবো অনেক কিছুই। যদি এটা আমি অ্যাক্সেস করতে পারবো কন্ট্রোল প্যানেল থেকে, সেটিংস থেকে না। সো কন্ট্রোল প্যানেলটা একটু ওপেন করা যাক। কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেল থেকে আমাদের অ্যাক্সেস করতে হবে, নট ফ্রম সেটিংস টু বি অনেস্ট। সো এইখান থেকে অনেকগুলো অপশন পাবো, তা সেখান থেকে আমি অ্যাক্সেস করা। তো সিস্টেমের সিকিউরিটি অপশন আছে, এখানে ভেতরে গেলে আমরা অনেকগুলো অপশন পাবো এখান থেকে। ইউজার অ্যাকাউন্টস, হার্ডওয়্যার। সো আমাদের এখান থেকে যে জিনিসটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে এখানেই আমাদের এইখানে এই পিডিএফে সব কিছু বলে দিয়েছে যে সিকিউরিটি অ্যান্ড মেইনটেনেন্স নামে একটা অপশন আছে। তাহলে যে সিকিউরিটি অ্যান্ড মেইনটেনেন্স এখান থেকে যাই, যে ওয়ার্কস হোয়াটএভার ফুল হিস্ট্রি, সিকিউর মেইনটেনেন্স, ইয়েস দিস ইজ ওয়ান। তা এখান থেকে চেঞ্জ ইউজার অ্যাক্সেস কন্ট্রোল সেটিংস, সেই অপশনটা আমরা পেয়ে যাব। সো এখানে 3টা লেভেল আছে মূলত। এটা হচ্ছে অলওয়েজ নোটিফাই, প্রথমত এইটা দেখেন, এটা হচ্ছে অলওয়েজ নোটিফাই when applications try to install software or make changes to my computer and make changes to Windows settings. So always আমি নোটিফাই করবে যখন অ্যাপ্লিকেশন ইনস্টল করবে, মানে কোনো একটা সফটওয়্যার আমার সিস্টেম ইনস্টল করার চেষ্টা করবে অথবা কোনো একটা চেঞ্জ করার চেষ্টা করবে তখন। তারপর এই লেভেল হচ্ছে নোটিফাই মি only when applications try to make changes to my computer, এটা হচ্ছে ডিফল্ট সেটিংস, বাই ডিফল্ট এটা থাকে। তো তখনই আমাকে যেন নোটিফাই করে যখন অ্যাপ্লিকেশন ট্রাই টু মেক চেঞ্জেস টু মাই কম্পিউটার। তারপরে আমাদের কাছে আছে নোটিফাই মি অনলি ওয়েন অ্যাপ্লিকেশন ট্রাই টু মেক চেঞ্জেস টু মাই ডু নট ডিম মাই কম্পিউটার। ডু নট ডিম মাই কম্পিউটার বলতে বোঝানো হয় যে আমার কম্পিউটার কোনো ধরনের মানে তখনই আমাকে নোটিফাই করার চেষ্টা করবে যখন মানে হচ্ছে যে কোনো একটা অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশনটা আমার কম্পিউটারে কোনো একটা চেঞ্জেস করার চেষ্টা করে। পার্থক্য কিন্তু আছে এইখানে আমাদের, এখানে আর এখানে দুইটা পার্থক্য আছে। একটা কথা বলে দিছে, কথাটা হচ্ছে যে ডু নট ডিম মাই কম্পিউটার। ডিম বলতে কি বোঝায়, তো সব কিছুর জন্য গুগল করতে হবে হোয়াট ইজ ডিমিং, এটা জাস্ট গুগল করেন যে ডিমিং ইন উইন্ডোজ। ডিমিং বলতে বোঝানো হয় থাকে হঠাৎ করে আপনার ব্রাইটনেস বেড়ে যাওয়া কমে যাওয়া, এই ধরনের জিনিসপাতি কোনো ডিমিং। তো আমার ডিম বাই কমে যাওয়া মানে আছে আমার কম্পিউটার ব্রাইটনেস যেন বাড়ে না কমে না, কোনো ধরনের ব্রাইটনেসের সেটিংস যেন কোনো ধরনের চেঞ্জ হয় না, এটাকে বলা হয় ডিমিং মূলত। সো এরপরে আর কি কি অপশন আছে যদি খেয়াল করি, লাস্ট অপশনটা হচ্ছে নোটিফাই নেভার নোটিফাই মি ওয়েন অ্যাপ্লিকেশন ট্রাই টু ইনস্টল চেঞ্জেস টু মাই কম্পিউটার আর আই মেক চেঞ্জ, মানে যে কোনো অবস্থায় হোক না কেন কোনো সময় যে নোটিফাই না করে। সো এই ধরনের সেটিংসগুলো আছে আমাদের, ওকে। তো এই ধরনের সেটিংসগুলো আমাদের আছে।
সেটা যখন আমরা ওকে করি তখন আমাদের কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ আমাদের এই ধরনের মানে প্রিভিলেজেস চায়। তো এটা হচ্ছে ইউএসসি সেটিংস। তো ইউএসসি সেটিংস অনেক অনেক গুরুত্বপূর্ণ সিকিউরিটি এর ক্ষেত্রে। তো এটা 4টা লেভেল, অলওয়েজ নোটিফাই আছে, তারপরে আমাদের কাছে নোটিফাই মি। তো এই জিনিসপাতিগুলো আমি একটু আগে এক্সপ্লেন করে আসছি, আমি আর বলছি না এখন। তো এটা হচ্ছে আমাদের ইউএসসি। এখন এটার প্রসেস নিয়ে জানা যাক। উইন্ডোজ এখানে প্রসেস একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে কোনো অপারেটিং সিস্টেমের প্রসেস অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম। কারণ প্রসেস বলতে কি বোঝানো হয় থাকে, আপনার অপারেটিং সিস্টেমে বা আপনার সিস্টেমে যে যে ধরনের অ্যাক্টিভিটিগুলো ঘটছে সবগুলোকেই এক একটা প্রসেস বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমার অপারেটিং সিস্টেম মাল্টিপল প্রসেস চলতেছে, লাইক ওবিএস রান করছে, এখানে একটা ব্রাউজার চলতেছে, এখানে একটা টেক্সট এডিটর চলতেছে, এখানে একটা প্রেজেন্টেশনের জন্য চলছে, এখানে টেলিগ্রাম চলছে, এখানে ভিএমআর চলছে। দিজ আর অল খোলার প্রসেস। তো এইগুলো কোনো একটা অ্যাপ্লিকেশন চললেই প্রসেস বলা হয়। অ্যাপ্লিকেশন বলতে জাস্ট দেখা যাচ্ছে এরকম না, এখানে আরও মাল্টিপল অ্যাপ্লিকেশন চলছে। মাল্টি অ্যাপ্লিকেশন বলতে আমাদের সিস্টেমটা বুটিং, সিস্টেম রান করার জন্য কিছু প্রসেস আছে সেগুলোও চলছে। এবং লিনাক্সের ক্ষেত্রে প্রসেসটা দেখার জন্য এই যে লিনাক্সের জন্য এইটাতে ক্লিক করলে আপনার অপারেটিং সিস্টেমে যে যে প্রসেসগুলো চলছে সবগুলো দেখতে পারবেন। এন্ড দেখতে পাচ্ছেন যে এইখানে আমার অনেকগুলো প্রসেস চলতেছে। জাস্ট প্রসেসগুলো যেগুলো ভিজুয়ালাইজ যেগুলো সেগুলোও আছে, পাশাপাশি এইখানে আমাদের আরও অনেকগুলো মাল্টিপল প্রসেস আছে যেটা অ্যাকচুয়ালি আমার অপারেটিং সিস্টেম রান করার জন্য প্রয়োজনীয়। আর দেখতে পাচ্ছেন এখানে 288 প্রসেস রাইট নাও রানিং। আর আমার টোটাল 11.6 জিবির মধ্যে 79% মেমোরি বা 80% মেমোরি সে অ্যাকচুয়ালি ইউজ করছে রাইট নাও, কারণ আমি এখানে মাল্টিপল জিনিস রান করছি। এবং সবচেয়ে বেশি মেমোরি নিচ্ছে কারণটা হচ্ছে আমি ভিএমওয়্যারটা চালাচ্ছি, ইউজ করছি আপনাদের দেখানোর জন্য। সো এটা হচ্ছে প্রসেসের ব্যাপারটা। উইন্ডোজেও সেক্ষেত্রে প্রসেস আছে। তো প্রসেস বলতে কি বোঝানো হয় থাকে, এ প্রসেস এ প্রোগ্রাম আন্ডার এক্সিকিউশন ইন অ্যাক্টিভ প্রোগ্রাম। তো প্রসেসের ক্ষেত্রে একটা জিনিস আছে প্যারেন্ট প্রসেস আর একটা হচ্ছে চাইল্ড প্রসেস। তো প্যারেন্ট প্রসেস মানে হচ্ছে কোন একটা প্রসেসের আন্ডারে আরও যে মাল্টিপল প্রসেস থাকে সেটা হচ্ছে প্যারেন্ট প্রসেস। চাইল্ড প্রসেস বলতে বোঝানো হয় কোন একটা প্রসেস যদি অন্য কোন একটা প্রসেস থেকে এসে থাকে সেটাকে চাইল্ড প্রসেস বলা হয়ে থাকে। সো এই জিনিসটাকে হায়ারার্কি দেখার জন্য প্রসেস হ্যাকার নামে একটা টুল আছে যেটা এইখানে দেওয়া আছে, এটা ইনস্টল করে দেখতে পারেন। তো আমি এটা দেখাই প্রসেস হ্যাকারটা রান করে। তো এটা হচ্ছে প্রসেস হ্যাকার। সো এটার আন্ডারে দেখানো হবে যে আমাদের কী কী প্রসেস রান করছে আমার অপারেটিং সিস্টেমে, ওই প্রসেসের আন্ডারে অন্য কোনো প্রসেস আছে কিনা সেটাও দেখাবে। তো প্রসেস হ্যাকার টুলটা খুব ভালো একটা টুল। সো এইখানে আমি যদি দেখাই আমার স্লাইডে এই প্রসেস নিয়ে ভালো জিনিস পাই দেওয়া আছে। মেবি ফায়ারওয়াল নিয়ে দিছে, ম্যানেজিং ইন্টারফেসেস। তো ইন্টারফেস নিয়ে আমি দেখাবো না, কমান্ডিং ওকে ওকে এখানে প্রসেসটা বাদ দিয়েছে, তো সামনে আসবে, সমস্যা নেই। তাহলে ইউএসসি নিয়ে এখানে কথাবার্তা বলা আছে, সো উল্টাপাল্টা, বাট এটা পড়লে সবচেয়ে বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের প্রসেস হ্যাকার টুলটা। এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রসেসগুলো সিরিয়ালি দেওয়া আছে এবং এইটার আন্ডার এটা মানে হচ্ছে এটা আমাদের এটা হচ্ছে প্যারেন্ট প্রসেস, তার চাইল্ড প্রসেস হচ্ছে এটা, তার চাইল্ড প্রসেস এই দুইটা। ওকে, ঠিক তেমনিভাবে winit.exe এই প্রসেস আন্ডার এই প্রসেস, এই প্রসেস আন্ডার এই প্রসেস, এই প্রসেস আন্ডার এতগুলো চাইল্ড প্রসেস আছে। তো এটা হচ্ছে আমাদের প্রসেস হ্যাকার টুলটা খুবই ভিজুয়ালি আমরা দেখতে পারি। এই জন্য প্রসেসটা দেখার জন্য আরেকটা টুলও আছে, বাট এইভাবে ভিজুয়ালাইজ করে দেখায় না যে কোন প্রসেস আন্ডার কোন প্রসেস, কোনটা প্যারেন্ট প্রসেস, কোনটা চাইল্ড প্রসেস, এটা ভিজুয়ালাইজ করা যায় না। তো আপনি জাস্ট উইন্ডোজে টাস্ক ম্যানেজার নামে একটা টুল আছে, টাস্ক ম্যানেজার যদি লিখেন তাহলে আপনি পেয়ে যাবেন। তো টাস্ক ম্যানেজার যদি লিখেন তো এইটা প্রসেসগুলো দেখতে পাবেন। তো এইটা দেখার জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে ডিটেলসে যদি চলে যান তাহলে আরও ভালো ম্যানার দেখতে পারবেন। তো প্রতিটা প্রসেসে একটা প্রসেস আইডিও থাকে, তো সেটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ওকে ফাইন, ভালো কথা। তো এই যে আমাদের এটা সব কিছু দেখাচ্ছে ভিজুয়ালি, আর এটা আপনি টাস্ক ম্যানেজার থেকেও দেখতে পারবেন। তো এখানে কিছু ইম্পর্টেন্ট প্রসেস নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ইমেজে দেখা যাচ্ছে export.exe, যেটা ওইখানেও আমি ভিএমআরে দেখিয়েছি। parent process of the following three child process, tvn server.exe, process hacker.exe, sniffing.exe। প্রতিটা জিনিস যা চলবে প্রতিটা একটা প্রসেস, এবং প্রতিটা প্রসেস রান করে মূলত এই প্রসেসগুলো রান করার মাধ্যমে আমাদের অপারেটিং সিস্টেমটা রান করছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রসেস আছে, সেগুলো নিয়ে জানা দরকার। প্রথমত winit.exe, এটা হচ্ছে প্রসেস ইজ known as Windows initialization process. It is responsible for starting service control manager, local authority প্রসেস এন্ড লোকাল আমাদের সেশন ম্যানেজার। এর আন্ডার তিনটা চাইল্ড প্রসেস আছে, সেইটা রান করার জন্য এইটা হচ্ছে রেসপন্সিবল। উইন্ডোজের যে ইনিশিয়ালাইজেশন বা উইন্ডোজ স্টার্টিং এর জন্য যে প্রসেসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এবং এটা আন্ডার তিনটা প্রসেস আছে। একটা হলো সার্ভিসেস.exe,
এই যে সার্ভিস ডিএক্সি, এটা সার্ভিস উইন্ডোজের সার্ভিস যেগুলো আছে ওইগুলো রানের জন্য। তারপর আমাদের লোকাল সিকিউরিটি অথরিটি প্রসেস, লোকাল সেশন ম্যানেজার প্রসেস, এইগুলো কি আমরা জানবো। বাট এই প্রতিটা প্রসেস অ্যাকচুয়ালি উইন্ডোজ সিস্টেম 32 ফোল্ডারে আমাদের এক্সিস্ট করছে এবং এর কাছে আমাদের হাইয়েস্ট প্রিভিলেজেস, উইন্ডোজের হাইয়েস্ট প্রিভিলেজের নামটা হচ্ছে এন্টি অথরাইজড সিস্টেম। এই অথরিটি বা এই অথরাইজেশনটা আছে, এটা অথরাইজড ইউজার বা এটা অ্যাডমিনিস্ট্রেটরকে বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সো এর আন্ডারে যে প্রসেসগুলো আছে সেগুলো নিয়ে জানা যাক। প্রথমত সার্ভিসেস ডিএক্সি, এটা হচ্ছে এমন একটা প্রসেস যেটা রেসপন্সিবল ফর স্টার্টিং এন্ড স্টপিং সার্ভিসেস। আচ্ছা, সার্ভিসেস বলতে কি বোঝানো হয়? ওই যে আমি বলছিলাম আদার্স নামে কোনো ইউজার আছে, এই আদার্স ইউজার বলতে কোনো মানুষকে বোঝানো হয়ে থাকে না বা কোনো একটা ইউজারকে বোঝানো হয়ে থাকে না। কিছু সার্ভিসেস আছে যেগুলো গুরুত্বপূর্ণ আমাদের অপারেটিং সিস্টেমটা রান করার জন্য। সো এই যে আমাদের সার্ভিসেস আছে, এই সার্ভিসকে বোঝানোর জন্য বা এই সার্ভিসেসগুলো রান করার জন্য যে প্রসেসটা রেসপন্সিবল, এটাই হচ্ছে সার্ভিসেস ডিএক্সি। অ্যান্ড এগেইন এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সার্ভিসেস ডিএক্সির আন্ডারেও কিছু প্রসেস আছে, লাইক scv.exe, কিছু সার্ভিসেস আছে লাইক sbchost.exe, তারপর dllhost.exe, taskhost.exe, spoolsb.exe। এগুলো হচ্ছে চাইল্ড প্রসেস সার্ভিসেস ডিএক্সির আন্ডারে থাকা, এবং এটাও উইন্ডোজ সিস্টেম 32 ফোল্ডার, এবং এটার কাছে হাইয়েস্ট অথরিটি এন্টি অথরাইজড সিস্টেম আছে। এবং এটা দেখতে পাচ্ছেন, ফর এক্সাম্পল আমি এই যে এখান থেকে দেখাই যে আমার এখানে অনেকগুলো প্রসেস আছে, রাইট? সো এই প্রসেস আন্ডারে অনেকগুলো প্রসেস আপনি দেখতে পাবেন, লাইক এই যে সার্ভিস ডিএক্সি আন্ডারে এই এতগুলো প্রসেস, ফর এক্সাম্পল sbchost.exe আন্ডারে এতগুলা। তো আরও অনেকগুলো প্রসেসই এখানে আছে, সবগুলাই রান করছে যেগুলো সার্ভিসেস ডিএক্সির আন্ডারে আছে। ভালো কথা। এরপরে আছে sbchost.exe। এই sbchost.exe সার্ভিস ডিএক্সির আন্ডারে থাকা মানে হচ্ছে এটা services.exe আরেকটা চাইল্ড প্রসেস। তাহলে এটা কি? It is a generic process name for services that run from dynamic link libraries। আচ্ছা, ডাইনামিক লিঙ্ক লাইব্রেরিজ বা ডিএলএল অনেকে বোঝে না, তো ডিএলএল বলতে কি বোঝানো হয় তাকে আমি একটু সহজে বোঝাই। ডিএলএল খুবই ইম্পর্টেন্ট একটা ফাইল। ডিএলএল এর মিনিংটা হচ্ছে ডাইনামিক লিঙ্ক লাইব্রেরিজ। এটা কিছু একটা আমাদের বাইনারিকে বোঝানো হয়ে থাকে, যেটা অ্যাকচুয়ালি রেসপন্সিবল, মানে আপনি বলতে পারেন যে যারা অপারেটিং সিস্টেম নিয়ে বেসিক ধারণা যাদের আছে তারা জানে যে কোনো একটা অপারেটিং সিস্টেম কীভাবে রান করে। প্রথমত ওইটা অ্যাকচুয়ালি মেইন মেমোরি বা র্যামে আমাদের এক্সিকিউট হয়ে থাকে সিপিইউ থেকে, তারপরে আমাদের রান করতে পারে। কিন্তু আমাদের যদি মাল্টিপল প্রসেস হয়ে থাকে, মাল্টিপল প্রসেসের ক্ষেত্রে মাল্টিপল টাইমস আমাদের দেখা লাগবে যে মেমোরিতে লোড করা লাগবে ওই জিনিসটা। তো এই ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি শেয়ার করে ফেলে, মানে আমাদের বাইনারিটা মেমোরিতে লোড করার ক্ষেত্রে এটা আমাদের মাল্টিপল টাইমস আমাদের সবগুলোতে একটা একটা করে আমাদের লোড করা লাগবে না, একটাতে আমি লোড করবো কিন্তু এটা শেয়ার করে ফেলবে। এটা ডিএলএল এর মেইন কাজ। ঠিক আছে, তো এইভাবে বলতে পারেন যে বিকজ ডিএলএল ফাইলস নন এক্সিকিউটেবল ফাইলস, মানে ডিএলএল ফাইল নন এক্সিকিউটেবল মানে হচ্ছে ডিএলএল নিজেকে এক্সিকিউট করতে পারে না, এটা এক্সিকিউট করার জন্য কোনো একটা সার্ভিসের দরকার পড়ে। অ্যান্ড এই sbchost.exe হচ্ছে সেই প্রসেস যেটা আমাদের প্রসেস নেম ফর সার্ভিসেস দ্যাট রান ফ্রম ডিএলএল থেকে এটা রান করে থাকে, এবং নন এক্সিকিউটেবল যেহেতু ডিএলএল, সো দে আর রান উইথ sbhost ফর ফ্রি ইন দ্য সার্ভিসেস ফর দ্য অপারেটিং সিস্টেম। তারপর is responsible for the usage management of the multi-DLL services, optimization of system sources. All DLL-based services share the same sbhost process. যেহেতু আমরা আগেই জানি, আমি একটু আগে বলেছি ডিএলএল যেগুলো আছে, ডিএলএল গুলো কি করে একটা মাত্র ফাইল কিন্তু মাল্টিপল প্রসেস এটা ইউজ করে থাকে, এটা কিন্তু ক্লোন হয় না, মাল্টিপল প্রসেস একইভাবে সাইমালটেনিয়াসলি বা একই সময় এটা রান করতে পারে। ডিএলএল এটাই হচ্ছে সুবিধা। So every sbchost process occurs with executing unique services. It parent process with services.exe and services.exe is a child process of win.exe. So আমি যদি এটা জিনিসটা আরো ভালো বোঝানোর চেষ্টা করি যে হোয়াট ইজ ডিএলএল, আপনি যদি লিখেন হোয়াট ইজ ডিএলএল তাহলে আপনি আরো ভালোভাবে পাবেন যে এটা টাইপ অফ মাইক্রোসফট উইন্ডোজ দ্যাট অ্যাক্টস এজ এ শেয়ার লাইব্রেরি কন্টেনিং কোড, ডাটা অ্যান্ড রিসোর্সেস দ্যাট মাল্টিপল প্রোগ্রামস ক্যান ইউজ সাইমালটেনিয়াসলি। যেটা আমি বলছিলাম যে এমন একটা আমাদের লাইব্রেরি যেটা শেয়ার লাইব্রেরি containing code, data, resources that multiple programs or multiple process use করতে হবে simultaneously বলতে একই সময়ে। So by allowing application to share functionality, e.g. printing UI elements rather than duplicating code, they improve efficiency, reduce memory usage and simplicity software maintenance. এটাই হচ্ছে ডিএলএল এর ব্যাপারটা। এই ডিএলএল এর ফাইলগুলো রান করার জন্য রেসপন্সিবল যেটা সেটাই হচ্ছে আমাদের এই যে SCV বা sbchost.exe, নামটা একটু sbchost.exe। সো
এটাও আমাদের উইন্ডোজ সিস্টেম 32 এবং এটার কাছেও আমাদের ওই অ্যান্টি অথরিটি আমার সিস্টেম আছে। ওকে, তারপর আমাদের কাছে আছে ISAASS.exe, সরি LSAASS.exe, বা এটার মিনিংটা হচ্ছে লোকাল সিকিউরিটি অথরিটি সাবসিস্টেম সার্ভিস। So it is a process responsible for critical security operation, such as confirming or rejecting users password during login in the Windows system. তো যখন আমাদের লগইন অবস্থায় থাকবে কোনো ইউজার, তো কিছু ক্রিটিক্যাল সিকিউরিটি অপারেশন করবে, লাইক কনফার্মিং রিজেক্টিং ইউজার পাসওয়ার্ড। So in addition, this process works actively during password changes. The process is critically important as it contains the password in the system. এর কাছে সব পাসওয়ার্ডগুলো আছে। সো একটা টুল আছে যেটা মিমিকার্স। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ কেন এটা বলে দিই, যে সিস্টেম ক্যান অবটেইন ইউজার্স পাসওয়ার্ড, এটাকার ক্যান প্রথমত সিস্টেম ক্যান অবটেইন ইউজার পাসওয়ার্ড বাই লেভারেজিং দিস প্রসেস। সো এটা অনেক সেন্সিটিভ, কারণ এটা প্রথমত আমাদের ডিউরিং লগ ইন, যখন আমরা লগ ইন করবো তখন এই প্রসেসের কারণে আমাদের কনফার্ম করবে, রিজেক্ট করবে ইউজারের পাসওয়ার্ড। যদি ভুল লিখি, ভুল পাসওয়ার্ড দিয়ে আমাকে রিজেক্ট করে দিবে, আর যদি সাকসেস মানে সঠিক পাসওয়ার্ড লিখে আমাকে লগ ইন করে দিবে। তো এই প্রসেসটা হচ্ছে এটার জন্য রেসপন্সিবল, এবং এটা খুবই ক্রিটিক্যাল একটা জিনিস, কারণ এটাই মূলত এই প্রসেসটা আমাদের ইউজার পাসওয়ার্ডে কন্টেইন কথা বা রাখে। আর কোন এটাকার মূলত এই প্রসেসটার সাথে অ্যাকচুয়ালি মডিফিকেশন করে সে পাসওয়ার্ডটা পেতে পারে। আর এটা ফ্রি টুল আছে মিমিকার্স, ডেভেলপ বেঞ্জামিন ডেলফি, ইউজার্স পাসওয়ার্ড ক্যান অবটেইন ফ্রম দ্য LSADXE প্রসেস উইথ দ্য হেল্প অফ দ্য মিমিকার্স টুল। এটা চাইলে দেখতে পারেন। তারপর winlogon.exe, এটা আছে একটা প্রসেস, অনেকগুলো প্রসেসই আছে, লাস্ট দুইটা প্রসেস আমরা দেখে ফেলি। তো এই প্রসেসটা হচ্ছে লগ ইন এবং লগ আউট, এটা যতগুলো অপারেশন আছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউজারের ক্ষেত্রে, সবগুলোর প্রসেস এই winlogon.exe নামক প্রসেসের জন্যই হয়ে থাকে। এবং এটার কাছে অথরিটি, এই হাইয়েস্ট অথরিটি আছে, এবং এখানে এই মানে উইন্ডোজ সিস্টেম 32-তে এটা থাকে। আর লাস্ট প্রসেস expert.exe হচ্ছে যে প্যারেন্ট প্রসেস অফ, মানে যতটা জিইউআই টুল আছে আপনার অপারেটিং সিস্টেমে, যতগুলো জিইউআই টুল আছে সবগুলার প্যারেন্ট প্রসেসটাই হচ্ছে আমাদের expert.exe। expert.exe যদি না থাকে আপনার কোনো জিইউআই টুল আপনি রানই করতে পারবেন না। ওকে, এবং এটাও সেম কথাই আমি বলবো যে উইন্ডোজ সি উইন্ডোজে এখানে থাকে, অ্যান্ড এটার কাছে মূলত কারেন্টলি লগ ইন করা ইউজার প্রিভিলেজেসটা থাকে। আর টাস্ক ম্যানেজার থেকে আপনি এই প্রসেসগুলো দেখতে পারবেন, ডিটেলসে গেলে আপনি আরও ভালোভাবে দেখতে পারবেন। তো প্রসেস অপারেশনের ক্ষেত্রে কিছু কমান্ড আছে, এখন এইগুলা কমান্ড আমরা দেখতে পারি চাইলে। তো প্রথমে টাস্ক লিস্ট নামে একটা কমান্ড আছে, আমি এই দুইটা জিনিস প্রথমত একটু ক্লোজ করে ফেলি। সো আমি সিএমডি একটু ওপেন করি, কমান্ড প্রম্পটটা একটু অভ্যাস করবো আমরা নিজে নিজে। সো আমরা একটু কিছু জিনিস একটু দেখার চেষ্টা করি। ক্লিয়ার এটা কাজ করবে না, কারণ ক্লিয়ার নামে কোনো কমান্ড উইন্ডোজে এক্সিস্ট করে না, লিনাক্সে এক্সিস্ট করলেও। সো Ctrl+C থাকে। আচ্ছা, যাই হোক, আমরা প্রথমে টাস্ক লিস্ট নামে একটা কমান্ড আছে। টাস্ক লিস্ট কমান্ডটা আমরা এক্সিকিউট করলে যত টাস্ক আছে সব কিছু দেখাবে, যত প্রসেস আছে রান করছে সব কিছু দেখাবে। অ্যান্ড আমি যদি একটু ভালোভাবে দেখাই, এটা হচ্ছে প্রসেসের নাম, এটা হচ্ছে প্রসেসের প্রতিটা প্রসেসের আইডি আছে। প্রসেস আইডি বলতে বোঝানো হচ্ছে ইউনিক একটা আইডি, যে আইডি দ্বারা বোঝানো হয় যে এই প্রসেসটা রান করছে। তো প্রসেস আইডিটা মাথায় রাখতে হবে না। তারপর এই সেশনটার নামটা কি, সেশন মেইন ইউসেজটা মানে কতটুকু ডাটা আমাদের নিচ্ছে অপারেটিং সিস্টেমের স্টোরেজের, ওই সবগুলো জিনিস। আর দেখতে পাচ্ছি এতগুলো প্রসেস আমাদের রান করছে। এই প্রসেসের কাছে সাথে আমরা অনেক কিছু করতে পারি চাইলে। কোন একটা প্রসেস আমরা চাইলে কিল করতে পারি। তো প্রসেস চাইলে কিল করার ক্ষেত্রে আগে প্রসেসে মানে কোন একটা প্রসেস আমাদের যে চলছে এটা প্রসেস আইডিটা আমাকে ফাইন্ড করতে হয়। তো প্রসেস আইডি আপনি ফাইন্ড করতে হবে এভাবে, যে টাস্ক লিস্ট osk.exe, এটা এক্সাম্পল হিসেবে, রাইট? সো এইটা এই এতগুলো প্রসেস আপনি চাইলে যে কোনো এটার সাথে দেখতে পারেন। যদি এখানে এই ফাইন্ডটা আসতেছে, ওয়েট আ মিনিট, আমি একটা জিনিস করি, যে ফর এক্সাম্পল টাস্ক লিস্ট দিয়ে আপনি ফাইন্ড str দিয়ে যে কোনো প্রসেস আপনি খুঁজতে পারেন। সরি, ওয়েট আ মিনিট, যে কোনো প্রসেস আমরা খুঁজতে পারি চাইলে। তো ফর এক্সাম্পল আমি কোন প্রসেসটা খুঁজতে চাই, যেমন এখানে osk.exe নামে একটা প্রসেস, এটার প্রসেস আইডিটা খুঁজে বের করেছে। যদি প্রসেস আইডি খুঁজে বের করা লাগে না, বাট স্পেসিফিক্যালি কোনো প্রসেস যদি কিল করতে সেটার প্রসেস আইডিটা খুঁজে বের করতে হয়। ফর এক্সাম্পল অনেকগুলো প্রসেস আছে। ফর এক্সাম্পল
আমি এখান থেকে কি খুঁজবো, ফাইন্ড str দিয়ে আমি খুঁজতে চাই যে spp, তারপর আমাদের svc.exe নামে একটা প্রসেস আছে, এটার প্রসেস আইডি। সো এটার প্রসেস আইডিটা হচ্ছে আমাদের কত 8492। এই প্রসেসটা আমরা চাইলে কিল করতে পারি টাস্ক কিল দিয়ে, বাট আমি কিল করব না, জাস্ট বলছি যে এটা কিল করা যায় চাইলে। সো কিল করার জন্য আমরা কি করব, কিল করার জন্য প্রসেস টাস্ক কিল, তারপর /pid দিয়ে প্রসেস আইডিটা দিয়ে দিব, এটা কিল হয়ে যাবে, বা আমি কিল করছি না। তো এখন আমরা এটা হচ্ছে প্রসেসের ব্যাপারটা আমরা বুঝলাম। এখন সার্ভিসেস নামে একটা ব্যাপার আছে। তার মানে অনেকগুলো সার্ভিসেস আছে আমাদের অপারেটিং সিস্টেমে রান করে থাকে, এই সার্ভিসেস নিয়ে আমার জানা উচিত। ওকে, ম্যানেজিং রুলস। তো উইন্ডোজ সার্ভিসেস একটু কথাবার্তা বলা যাক। উইন্ডোজ সার্ভিসেস বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয় থাকে, প্রথম কথা হচ্ছে এইটা। ওকে, জানা যাক। তো ডেফিনেশনটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে যতগুলো প্রসেস আমাদের রান করে থাকে, দ্যাট রান উইথাউট ইউজার ইন্টারাকশন। এই যে এত সময় আমরা প্রসেস নিয়ে বকবক করলাম, এই যে প্রসেস রান করছে, এই প্রতিটা প্রসেসকে এমন একটা প্রসেস যে প্রসেস উইথাউট ইউজার ইন্টারাকশন রান করে, সেই ধরনের প্রসেসকেই বলা হয় থাকে উইন্ডোজ সার্ভিসেস, যেটা আমরা বলেছিলাম আদার্স ইউজার। সো এখানে এটা সেন্সিটিভ, কারণটা হচ্ছে অ্যাটাকার্স অফেন হাইজ্যাক সার্ভিসেস টু হাইড ম্যালিশিয়াস কোড ইন প্লেন সাইট। সো এই জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সো এই জন্য এটা নিয়ে আমাদের জানতে হবে। এটা হচ্ছে সার্ভিসেস। তো আমরা সার্ভিসেস নিয়ে জানতে পারি রান কমান্ড দিয়ে, রানের সার্ভিস.msc, এটা আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে আমরা চাইলে দেখতে পারি। সো আমরা যদি এখানে লিখি যে services.msc, এই কমান্ডটা যদি এক্সিকিউট করি, তাহলে আমরা এখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কি কি সার্ভিস আমার অপারেটিং সিস্টেমে রান করছে সবগুলো দেখতে পারবো। ঠিক আছে, তো এটা একটু লোড নিতে সামটাইমস টাইম নিতে পারে। এটা আবার কিন্তু আমরা চাইলে দেখতে পারি ওই কমান্ড লাইন থেকেও দেখা যায়, বাট এখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন যে কী কী সার্ভিস রান করছে। তো এটা চাইলে আপনি সার্ভিস স্টার্ট করতে পারবেন, এখান থেকে স্টপ করতে পারবেন, আর অনেক কিছু করা যায়। এটা আমাদের ব্যক্তিগত ইচ্ছা। সো এই যে এখানে সার্ভিসগুলো দেখা যাচ্ছে, তো সার্ভিসগুলো প্রতিটা সার্ভিস দিয়ে আমি ইনফরমেশন দেখতে পারবো চাইলে। ওকে, ফর এক্সাম্পল আমি অনেকগুলো সার্ভিস এখানে রান করছি। সো আমি যদি চাই এখান থেকে দেখি, প্রপার্টিজে যে যাই, প্রপার্টিজে, তো প্রপার্টিজ থেকে কিছু জেনারেল ইনফরমেশন দেখতে পারি, অ্যান্ড এখান থেকে লগ অন, রিকভারি, এগুলো দেখা লাগবে না, বাট ইম্পর্টেন্ট হচ্ছে জেনারেল অপশন থেকে আমরা দেখে নেই। সার্ভিসের নাম আছে, ডিসপ্লে নেম কি দেখাবে, এটার শর্ট ডেসক্রিপশন আছে, তারপর এখানে একটা পাথ দেওয়া আছে, যেই পাথ থেকে অ্যাকচুয়ালি একটা কমান্ড এক্সিকিউট হচ্ছে এই প্রসেসটা রান হওয়ার জন্য, এবং স্টার্টার টাইপ হচ্ছে ম্যানুয়াল। তো এই ধরনের কিছু অপশন আছে। তো এটা জেনারেলি আমরা যখন প্রপার্টিতে চলে যাই তখন আমরা এখান থেকে এগুলো জিনিসপাতিগুলো দেখতে পারবো। ঠিক আছে, সো এটাই হচ্ছে কথা। সো আমি চাইলে ইচ্ছা মতো কোনো একটা সার্ভিসকে স্টপ করতে পারবো, স্টার্ট করতে পারবো, এটা সবগুলো অপশন এখানে আছে। সো এটা হচ্ছে আমাদের যদি আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে করতে চাই, ফর এক্সাম্পল যে কোনো প্রসেস এখান থেকে এটা হয়তো এখানে স্টপ করে আছে, আমি স্টার্ট করতে পারি। সো এটা কিছু টাইম নেবে, তো স্টার্ট হয়ে গেছে, সো আমি এখান থেকে আবার স্টপও করতে পারি, স্টপ, অ্যান্ড এটা স্টপ হয়ে গিয়েছে। তো এই জিনিসপাতি কিন্তু আবার আমরা কমান্ড লাইন থেকে করতে পারি, কমান্ড লাইন থেকেও করা যায়। ফার্স্ট এখান থেকে একটু দেখি, এই যে কমান্ড লাইন থেকে আমরা প্রতি প্রসেস দেখতে পারবো। তো সেই জন্য এসসি কোয়েরি নামে একটা জিনিস আছে, এসসি কোয়েরি দিয়ে আমরা সবগুলো আমাদের কমান্ড মানে কমান্ড লাইন থেকে দেখতে পারবো যে কি কি সার্ভিস আছে। তো এসসি কোয়েরি আমি যদি দেখাই, সিএমডি থেকে দেখতে চাই, তো এসসি কোয়েরি, তারপর আমাদের টাইপ ইগোস টু আমি লিখবো সার্ভিস, আর স্টেট ইগোস টু লিখবো অল। তখন যতগুলো আমাদের মানে সার্ভিসেস রান করছে আমাদের অপারেটিং সিস্টেমে সবগুলো দেখাবে। তো সবগুলো আমরা এখানে লিস্ট হয়ে যায়। তো এসসি কোয়েরি জাস্ট লিখলে কিন্তু সব কিছুই আসে। আপনি যদি জাস্ট এসসি কোয়েরি লিখেন তাহলে আসে, কিন্তু ডিটেলসে আসে না। কিন্তু আমি যদি সবগুলো চাই তাহলে স্টেট ইগোস টু অল এটা লিখতে হবে। এটা হচ্ছে কথা। সো এটা যদি আমরা ফার্দার আরও সামনে আগাতে চাই, ভিউ অল সার্ভিস দিয়ে আমরা দেখেছি এটা। সো আমরা গেট ইনফরমেশন অ্যাবাউট দ্য সার্ভিস, কোন একটা স্পেসিফিক সার্ভিস নিয়ে যদি আমি ইনফরমেশন চাই তো সেটাও করা যায়। কীভাবে আমরা করতে পারি এটা একটু দেখা যাক, যে আমরা কোন একটা স্পেসিফিক সার্ভিস নিয়ে কীভাবে আমি ইনফরমেশন পেতে পারি। আচ্ছা, এটা একটু ক্লোজ করে ফেলি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি কোনটা নিয়ে দিতে, যে যেমন ফর এক্সাম্পল এসসি কোয়েরি, আমি এই সার্ভিস নিয়ে ইনফরমেশন আছি, তো WPN, তারপর ইউজার, তারপর আছে আমাদের
সার্ভিস সার্ভিস, তারপর আমাদের আছে যে 52A1A, এটা আমাদের হচ্ছে ওই সার্ভিসটা। তো এটা নিয়ে কিছু ইনফরমেশন আমরা চাচ্ছি। তো সেক্ষেত্রে এই যে টাইপ F0 এরর স্টেট হচ্ছে রানিং, তারপর উইন্টার এক্সিকিউট, এই ধরনের কিছু ইনফরমেশন এই সার্ভিস নিয়ে আমাদের ইনফরমেশন দিয়েছে। তো এই ধরনের ইনফরমেশন আমরা পেতে পারি। সো এই কমান্ডগুলো সত্যি বললে উইন্ডোজ কমান্ডগুলো আমার মনে থাকে না, সো আমি এগুলো অ্যাকচুয়ালি বারবার পড়ি। সো উইন্ডোজ নিয়ে অ্যাকচুয়ালি কাজ হয় না, বাট লিনাক্সের কমান্ডগুলো আমার একদম মুখস্থ কাজ করতে করতে এত হয়েছে যে আমি উইন্ডোজ কমান্ড লিনাক্স কমান্ড সারাদিন লিখতে পারবো। উইন্ডোজের একটু টাফ আছে। উইন্ডোজের সবচেয়ে বেশি ইউজেজ হয় ম্যালওয়্যার ডেভেলপমেন্টে যখন কাজ করা হয় তখন। উইন্ডোজে ইন্টারনাসি খুব ভালোভাবে আইডিয়া থাকা লাগে যদি ম্যালওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হয়। তখন এটা আমি সার্ভিস স্টার্ট করতে পারি, এসি স্টার্ট দিয়ে স্টপ করতে পারি, এসি স্টপ দিয়ে, এরকম ব্যক্তিগত ইচ্ছা। তো আমি এটা দেখাচ্ছি, জাস্ট আমি বললাম যে স্টার্ট নামে একটা কমান্ড আছে, স্টপ নামে একটা কমান্ড আছে, সেটা দিয়ে আমরা স্টার্ট স্টপ করতে পারি। ফর এক্সাম্পল স্বরূপ আমি দেখাতে পারি যে আমি এসসি যে দিয়ে আমি এটা স্টার্ট করতে পারি, স্টার্ট। তো অলরেডি রানিং, আমি এটা চাইলে স্টপও করতে পারি, যেহেতু আগে থেকেই এটা রান করা আছে তাই আমি এটা আবার স্টার্ট করে ফেলবো। সো এটা হয়ে গিয়েছে, এটা স্টপ হয়ে গেছে, তো আমি আবার স্টার্ট করে ফেলি, তো এটা স্টার্ট হয়ে গিয়েছে। ভালো কথা, আশা করি এতটুকু বোঝা গিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের কমান্ড লাইন থেকে যখন এই ধরনের জিনিস পাই দেখতে পাবো। এখন শিডিউল টাস্ক নামে একটা টপিক আছে। শিডিউল টাস্ক বলতে বোঝানো হয় কোন একটা টাস্ক আমি শিডিউল করে রাখবো, মানে হচ্ছে ফর এক্সাম্পল আমি বললাম যে প্রতি 2 দিন পর পর কোন একটা টাস্ক আছে, এইটা আমার যেন হয় প্রতি 2 দিন পর পর দুপুর 2টার সময়, এটাকে বলে শিডিউল টাস্ক। স্পেসিফিক টাইম ইন্টারভেলসের পরে যেন এই যে ধরনের জিনিসপাতি হয়, তো এইটাই হচ্ছে শিডিউল টাস্ক। তো এই শিডিউল টাস্ক দেখার জন্য টাস্ক সি টাস্ক এস, টাস্ক C0MSC এটা কমান্ড আছে। তো ফর এক্সাম্পল এই দুইটা আমি ক্লোজ করি, আচ্ছা আমি এটা রাখি, আর আমি উইন্ডোজ প্লাস আর বাটন, সরি উইন্ডোজ প্লাস আর দিয়ে আমি করতে পারি টাস্ক C0MSC, সরি টাস্ক C0MSC। এটা দিয়ে আমি মানে যতগুলো শিডিউল টাস্ক আছে এই জায়গা থেকে আমি দেখতে পারবো। সো এটা সামটাইমস একটু টাইম নেই ওপেন হতে, বাট চিন্তা কিছু না, এটা ওপেন হবেই আলটিমেটলি। এখানে তেমন কিছু নাই, আমার টাস্ক শিডিউলার লাইব্রেরিতে যেতে হবে। সো এইখানে আমি যতগুলো টাস্ক আছে সেগুলো দেখতে পারবো। তো এটা আমি কিছু টাস্ক আমি ক্রিয়েট করছিলাম, আমি একটু ডিলিট করে ফেলি। তো এটা আমি ডিলিট করে ফেলবো, আর অন্য কোনো টাস্ক থাকলে সেটা ডিলিট করে ফেলবো, এটাও আমি ডিলিট করে ফেলি, ডিলিট করা যাক। সো এখন এখান থেকে আমি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে শিডিউল, যতগুলো টাস্ক আছে আমার অপারেটিং সিস্টেমে সেটা এখানে দেখানো হচ্ছে, মাত্র 1 2 3 4 5টা আমাদের শিডিউল টাস্ক আছে। তো আমি কোনো একটা টাস্ক আমি এখানে ক্রিয়েট করতে পারি, রান করতে পারি, ইন করতে ডিলিট করা যায়, ডিসেবল করা যায়, প্রপার্টিজ থেকেও দেখতে পারি যেখানে মানে টাস্কের ব্যাপারে কি কি আছে, ট্রিগার্স, অ্যাকশন। আরেকটা ব্যাপার আছে, কোনো একটা টাস্ক যদি একবার ক্রিয়েট করা হয় যে সেটা আর কখনো এডিট করা যায় না, এটা ডিলিট করতে পারেন বাট এটা আর কখনো মডিফিকেশন করা যায় না, সেটা মাথায় রাখতে হবে। তো শিডিউল টাস্কের জন্য আপনি চাইলে ক্রিয়েট নিউ টাস্ক দিতে পারেন। ফর এক্সাম্পল আমি একটা নতুন একটা টাস্ক আমি ক্রিয়েট করতে যাচ্ছি, তো এটা আমি দেখাচ্ছি, এটা জাস্ট পাস হয়ে যায়, কারণ এই ধরনের জিনিসপাতি কীভাবে করতে হয় আমি দেখাবো। সো আমি এখান থেকে আপনি রান করতে পারেন, তারপর শিডিউল টাস্ক রান, ওকে। তো আমি দেখাই একটু। সো কীভাবে একটা শিডিউল টাস্ক ক্রিয়েট করা যায়, এখান থেকে আপনি দিতে পারেন যে ক্রিয়েট এ টাস্ক। সো ক্রিয়েট টাস্কে আমি দিলাম যে বেসিক সিএমডি, এটা হচ্ছে আমার টাস্ক নেম। কারণ টাস্ক নেমের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কোনো স্পেসিং হবে না, কোনো স্পেস হবে না, সব কিছু একটা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো বেসিক সিএমডি, সো ফর বেসিক সিএমডি অপারেশন, এটা হচ্ছে আমার টাস্ক নেম সিএমডি অপারেশন। সো এখানে আমি অ্যাকশনসে চলে যাব, অ্যাকশনসে গিয়ে আমি নিউ এ ক্লিক করব। আচ্ছা অ্যাকশনসে গিয়ে নিউ ক্লিক করো, স্টার্ট এ প্রোগ্রাম, এখানে ব্রাউজ করে আমি যে কোনো একটা বেসিক প্রোগ্রাম আমি রান করতে যাচ্ছি, যে আমি কি একটু রান করতে যাচ্ছি। তো আমি একটু সিএমডি যেটা আছে এই সিএমডি প্রোগ্রামটা আমি রান করব। তো এটা আমি ওপেন করে দিব, এরপর এটা আমি ওকে করে দিব, তারপর আমি ওকে করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের বেসিক সিএমডি প্রোগ্রামটা। এখন আমি এটা চাইলে কি করব, রান করি যদি, তাহলে আমাদের এই যে সিএমডি যেটা আমাদের শিডিউল টাস্ক এটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা এটা হচ্ছে আমরা জিইউআই টুল দিয়ে কিভাবে জিইউআই থেকে আমরা এটা রান করতে হবে সেটা দেখানো হলো, কিন্তু সিএমডি বা কমান্ড লাইন থেকে উইন্ডোজ সিএমডি থেকে কীভাবে রান করা যায় সেটাও দেখানো উচিত। তো আমরা বেসিক সিএমডি থেকে কীভাবে রান করতে হয় সেটা একটু দেখা যাক। তো সিএমডি থেকে রান করার জন্য
আমরা প্রথম সিএমডি ওপেন করে প্রথমত এসসিএইচ টাস্ক দিয়ে দেখতে পারবো যে আমাদের অনগোয়িং কি কি টাস্ক আছে আমাদের বর্তমানে, যে এসসিএইচ টাস্কস। সো বর্তমানে এতগুলো টাস্ক আমাদের আছে, আমি স্পেসিফিক কোনো টাস্ক নিয়ে আমি জানতে চাচ্ছি। তো স্পেসিফিক কোনো টাস্ক নিয়ে জানতে হলে সম্ভবত এখানে কোয়েশ্চন মার্ক দিলে হেল্প সেকশন দেখা যায়, ওয়েট এটা না, এটা দিয়ে কোয়েশ্চন মার্ক দিলে একটা হেল্প সেকশন দেখা যায়। তো হেল্প সেকশন থেকে আপনি এখানে দেখতে পারবেন যে কি কি আপনি করতে পারবেন, এখান থেকে চেঞ্জ ইন ডিলিট সব কিছু এখান থেকে করা যায়। সো আমরা অ্যাকচুয়ালি কী করতে আছি, কমান্ড লাইন থেকে এইটা আমি ম্যানেজমেন্ট করতে আছি। সো কোন একটা স্পেসিফিক টাস্ক সম্পর্কে আমি ইনফরমেশন কমান্ড লাইন থেকে যদি চাই, তাহলে আমি এসএস টাস্ক, তারপর এখানে কোয়েরি লিখতে পারি, তারপর স্ল্যাশ দিয়ে কি লিখতে হবে, স্ল্যাশ দিয়ে আমার লিখতে হবে টিএন, এই যে ওয়েট এ মিনিট, রান শো আইডি এন্ড রান চেঞ্জ কোয়েরি ডিলিট ক্রিয়েট, টিএন দিয়ে মূলত কোনো স্পেসিফিক টাস্ক থাকার কথা, প্যারামিটার লিস্ট ক্রিয়েট করা যায়। তো এইটার পরে আমি যদি আরেকটা কোয়েশ্চেন মার্ক এখানে দিই, তাহলে এটার হেল্প সেকশন দেখতে পারবো। তো কোয়েরির ভেতর কি কি আছে, ফর এক্সাম্পল টিএন দিয়ে টাস্ক নেম, স্ল্যাশ টিএন দিয়ে টাস্ক নেম যদি স্পেসিফাই করে দিই, ওই টাস্কের ইনফরমেশনটা পেয়ে যাব। তো আমি এখানে স্ল্যাশ টিএন দিয়ে যদি আমার টাস্ক নেমটা হচ্ছে আমাদের বেসিক আন্ডারস্কোর সিএমডি, তো এইটা ইনফরমেশনটা আমরা পেয়ে যাই। নেক্সট রান টাইম এনে, কারণ নেক্সট রান টাইম কবে আমি এসএসএ করে দেই নাই, স্ট্যাটাসটা রেডি আছে। তো এই ধরনের কিছু ইনফরমেশন আমাদের কাছে আছে আমাদের এই বর্তমান টাস্ক সম্পর্কে। সো এখন আমরা চাইলে কি করতে পারি, এখন আমরা এনাবল করতে পারি টাস্কটা, আমরা ডিসেবল করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি চেঞ্জ করে, মানে এটা বর্তমান টাস্কটা নেই বা কোনো কারণে অফ আছে, তো আমি চাইলে এটাকে এনাবল করে ফেলতে পারি, রাইট। তো আগের সাথে এখানে এনে আছে, তো এটাকে আমি চাইলে একটু এনাবল করে ফেলি, রাইট। সো সেই ক্ষেত্রে আমি এসএস টাস্ক এখানে আমি অপশনটা দেখতে পাচ্ছি যে আমাদের এনাবল নামের অপশন আছে। তো আমি এগেইন দেখাই আপনাদেরকে। সো আমি যদি একটা কাজ করি যে আমাদের এসসিএইচ টাস্ক স্ল্যাশ দিয়ে কোয়েশ্চন মার্ক দেই, তাহলে এখানে এনাবল নামে একটা অপশন আছে, মেবি রান ক্রিয়েট কোয়েরি ডিলিট চেঞ্জ শো আইডি, কিছু অপশন এখানে আছে। ওয়েট এ মিনিট, এনাবল নামে একটা অপশন থাকার কথা। সো আমরা একটু এনাবল করে ফেলতে হবে। এটা হচ্ছে ইনফরমেশন। এনাবল করার জন্য চেঞ্জ করতে হবে, চেঞ্জের পর এনাবল, তো চেঞ্জের অপশন একটা আছে। তো আমরা যদি চেঞ্জের পরে এখানে চেঞ্জ টাস্ক, তারপর চেঞ্জ, আমি আবার যদি চাই এটার সামনে ফার্টটা কি করব, তো কোয়েশ্চেন মার্ক দিয়ে আমাকে কি করতে হবে, এনাবল নামে একটা অপশন আছে। সো এনাবলস, ডিসেবলস এই ধরনের অপশনগুলো আছে। আমি এনাবল যদি লিখি, এগেইন এনাবল, তারপর স্ল্যাশ দিয়ে কোয়েশ্চেন মার্ক লিখি, তাহলে এখানে মানে চেঞ্জটা অ্যাকচুয়ালি এভাবে লিখতো, এনাবলটা এভাবে স্মল হাতের অক্ষরে এনাবল, তারপর স্ল্যাশ দিয়ে কোয়েশ্চেন মার্ক, এসএস টাস্ক চেঞ্জ question mark for usage. So change change এর আন্ডারে আমি এখানে এনাবলটা লিখব। ওকে, এনাবল লিখে স্ল্যাশ টিএন দিয়ে বেসিক সিএমডি, আচ্ছা এটাতে বেসিক সিএমডি অলরেডি এনাবলড, তো এটা অলরেডি এনাবল হয়ে আছে, তো এটা আমরা করে ফেললাম। তো আমরা চাইলে ডিসেবল করতে পারি, ডিসেবল নামে একটা অপশন আছে এখানে, ওটা করা যায়। সো এখন এনাবল যেহেতু করা হয়ে গেছে, এখন রান করার পালা। সো রান করার জন্য জাস্ট স্ল্যাশ রান নামে একটা অপশন আছে, তো সেখান থেকে রান করতে পারি। সো এখান থেকে রান করা যায়। সো আমরা যদি জাস্ট রান করি স্ল্যাশ টিএন দিয়ে বেসিক সিএমডি, এন্ড হিয়ার এটা রান করেছে সাকসেসফুলি। এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে মানে টাস্ক শিডিউলিং নিয়ে যে ব্যাপারটা ওইটা। এখন আমাদের উইন্ডোজ রেজিস্ট্রি নামে একটা টপিক আছে। এখন উইন্ডোজ রেজিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে একটা হায়ারার্কিক্যাল ডাটাবেস, যেটা আমাদের অপারেটিং সিস্টেমের যে ডাটাবেস এবং সিস্টেমের যে কনফিগারেশন রেটের যতগুলো কিছু আছে সব কিছু ওখানেই থাকে, এবং উইন্ডোজ রেজিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট। এটা এবং অ্যাটাকারের জন্য এটা সেন্সিটিভ ফাইল। তো আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে উইন্ডোজ রেজিস্ট্রি। উইন্ডোজ রেজিস্ট্রি নিয়ে যে সামনে কথা বলি, এটা কনফিগারেশন অপারেটিং সিস্টেমের ডাটাবেস আর কনফিগারেশনের যত সেটিংস আছে সব কিছু এখানেই থাকে। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি খুবই মানে সেন্সিটিভ ফাইল রাখার জন্য, কারণ এটা থেকে অ্যাকচুয়ালি
সিস্টেমটা হ্যাক করার ওয়ে অনেকগুলাই থাকে। অনেকগুলো প্রিভিলেজেস আমরা চেঞ্জ করতে পারি, ওখানে প্রিভিলেজেস নিয়ে যতগুলো আছে সবগুলো সেটিংস ওখানেই থাকে। সো এটা নিয়ে ডিটেলসে বললে এখানে অনেকগুলো কথাই আছে, সেগুলো আমরা না পড়ি। তো রেজিস্ট্রি নিয়ে মেইন যে ব্যাপারটা সেটা আমরা যাই, বাট তার আগে একটু কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এখানে আমাদের ইনফরমেশন সেটিংস অফ প্রোগ্রামস এন্ড হার্ডওয়্যার ইন দিস ডাটাবেস মানে আমাদের information settings of programs and hardware database থাকে. For example, when a program is installed on Windows, the program may choose to keep the expired data of its license in the Windows registry. The Windows registry is a component in Windows for attackers. The registry contains a lot of information about the Windows operating system. For example, information about programs that were installed on the system and uninstalled later may still remain on registry information that attackers want to obtain through. তো এখানে অনেকগুলো কথা আছে, বাট আমরা সরাসরি রেজিস্ট্রি অ্যাক্সেস করার জন্য রেজিডিট, তো রেজিডিট হচ্ছে রেজিস্ট্রি এডিটর, ওইটা একটু অ্যাক্সেস করা যাক। তো আমরা যদি রেজিডিট লিখি, স্যার এটা হচ্ছে রেজিস্ট্রি এডিটর, তো আমরা ইয়েস লিখবো কারণ এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন লাগে। তো রেজিডিটি আমাদের অনেকগুলো কিজ আছে, তো রেজিডিটি কি থাকে, এখানে কি এবং ভ্যালু থাকে, তো এই ধরনের জিনিসপাতি বলতে কি বোঝানো হয় একটু আমরা বোঝার চেষ্টা করি। তো উইন্ডোজ এসটি খুবই সেন্সিটিভ একটা ফাইল। সো একটা হায়ারার্কিক্যাল ডাটাবেস স্ট্রিং কনফিগারেশন ফর দ্য অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ইনস্টল প্রোগ্রামস। স্ট্রাকচার হচ্ছে কম্পোজ অফ কিজ কন্টেইনার অবজেক্ট লাইক ফোল্ডার্স, আর সাথে আপনি চিন্তা করতে পারেন কিজকে, এন্ড ভ্যালুকে ডাটা অবজেক্ট লাইক ফাইলস। তো কিজ মানে হচ্ছে ফোল্ডার আর ভ্যালুস মানে হচ্ছে ফাইলের মতো। তো এই কিজের আরও অনেকগুলোই ফোল্ডার, অনেকগুলো ফাইল থাকবে আপনার, যেগুলো খুবই সেন্সিটিভ ফাইল। এখন এখানে কী কী ফাইল আছে, HKLM, HK লোকাল মেশিন, এটা হচ্ছে মেশিন স্পেসিফিক যে কনফিগ লাইক হার্ডওয়্যার, স্যাম, সিকিউরিটি সিস্টেম, মানে মেশিন স্পেসিফিক যতগুলো জিনিস আছে সেগুলো কনফিগারেশন এখানেই থাকে। তারপর HKCU আছে, যেগুলো HK কারেন্ট ইউজার, কনফিগারেশন অফ দ্য অ্যাক্টিভ ইউজার। তারপর HKCR আছে, HK ক্লাসেস রুট, ইউজার ইন্টারফেস ইনফো এবং ফাইল অ্যাসোসিয়েশন নিয়ে যে ইনফরমেশন সেগুলো থাকে। তারপর আমাদের HKU হচ্ছে HK ইউজার্স, মানে হচ্ছে কনফিগ ফর অল ইউজার অফ দ্য সিস্টেম। আর HKCC HK কারেন্ট কনফিগ, মানে হচ্ছে হার্ডওয়্যার প্রোফাইল ডিউরিং অপারেশন, যখন কোনো একটা অপারেশন চলতে থাকে, অপারেশন বলতে কোনো একটা টাস্ক চলতেছে, রাইট নাও চলছে, তো সেই সময় হার্ডওয়্যার প্রোফাইল ডিউরিং অপারেশন সেটা। এই পাঁচটা হচ্ছে আমাদের ভিত্তি রেজিস্ট্রির ক্ষেত্রে। তো রেজিস্ট্রি নিয়ে আরও একটু বিস্তারিত জানা যাক, আরও একটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করি। আর এবং এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন সেটা আমরা একটু আগে দেখিয়েছি। তো রেজিস্ট্রি স্ট্রাকচারটা, প্রথমত রেজিস্ট্রির যতগুলো ফাইল আছে সবগুলো আমাদের সিস্টেম রুট, সিস্টেম সার্ভার কনফিগ নামে একটা ফোল্ডারে থাকে। এবং এইখানে আমাদের কি আছে আমি দেখি প্রথমত। তো প্রথমত আমরা যদি শুরু করি HK লোকাল মেশিন দিয়ে, যেটা হচ্ছে রুট কি, এখানে দেখাই। তো এই যে HK লোকাল মেশিন, এখানে ভেতরে অনেকগুলো জিনিস আছে, রাইট? সো ওইগুলো নিয়ে একটু জানতে হবে। আমরা রেজিস্ট্রি স্ট্রাকচার দিয়ে শুরু করি। তো উইন্ডোজ রেজিস্ট্রি লোকেটেড ইন দিস লোকেশন, এই লোকেশনে থাকে। তো দ্য রেজিস্ট্রি কন্টেইনস টু এসেনশিয়াল এলিমেন্টস, কিজ অ্যান্ড ভ্যালুজ, যেটা আমি বলেছি যে রেজিস্ট্রি কিজ আর কন্টেইনার অবজেক্ট সিমিলার টু ফোল্ডার্স, আর রেজিস্ট্রি ভ্যালুজ আর নন কন্টেইনার অবজেক্ট সিমিলার টু ফাইলস। So keys are contain values and subkeys. On HK local machine software Microsoft Windows refers to subkey windows of the subkey Microsoft of subkey HK local machine. তো এটার সিস্টেমটা এরকম যে আমাদের HK local machine subkey সফটওয়্যার, এটা subkey Microsoft, এটা subkey Windows refers to the subkey। তো এইভাবে অ্যাকচুয়ালি চলছে। তাহলে রুট কিটা হচ্ছে HK local machine, এইভাবে অ্যাকচুয়ালি যাচ্ছে। তো there are 7 predefined root keys আছে, HK local machine, HKLM যেটা একটু আগে বললাম, HK current config, HKCC, HK classes root, HKCR, HK current user, HKCU, তারপর আমাদের আছে HK user, HKU, তারপর HK preference data, এটা এক্সিস্ট করে জাস্ট উইন্ডোজ NT বাট ভিজিবল ইন দ্য উইন্ডোজ রেজিস্ট্রি এডিটর। তারপর HK DIN data only Windows 9X আর ভিজিবল ইন দ্য উইন্ডোজ রেজিস্ট্রি এডিটর। এই প্রতিটা জিনিস নিয়ে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করা যাক। প্রথমত HK লোকাল মেশিন, HKLM বলতে কি বোঝায়। তো এইটা হচ্ছে যেই সেকশন, সেই সেকশনে কম্পিউটার স্পেসিফিক সফটওয়্যার অথবা হার্ডওয়্যার কনফিগারেশন ইনফরমেশন আমাদের থাকে। সো এইখানে আমাদের কম্পিউটার স্পেসিফিক হার্ডওয়্যার এবং সফটওয়্যার যে কনফিগারেশন যেগুলো আছে এখানে কী কী আছে, হার্ডওয়্যার, স্যাম, সিকিউরিটি, সফটওয়্যার, সিস্টেম, সেগুলো আছে সবগুলো কম্পিউটার স্পেসিফিক। তো হার্ডওয়্যার যে এই সেকশনের মতো contain about the hardware devices connected to the system, SAM. This section contains encrypted version of the password of the users. তারপর সিকিউরিটি আছে, এখানে
আমাদের কি থাকে এখানে সিকিউরিটি পলিসি, সিস্টেমের সিকিউরিটি পলিসি যেগুলো আছে ওইগুলো থাকে সফটওয়্যার। এখানে মূলত আমাদের অপারেটিং সিস্টেমের সার্ভিসেস যেগুলো আছে অ্যাজ ওয়েল এজ দ্য প্রোগ্রামস ইনস্টল অন দ্য সিস্টেম, এই দুইটা জিনিসের আমাদের কনফিগারেশন এখানে থাকে। আর সিস্টেম হচ্ছে ইট ইজ আ সেকশন হোয়ার দ্য কনফিগারেশন ইনফরমেশন অফ দ্য সিস্টেম ইজ কেপ্ট। এইটা হচ্ছে আমাদের HK local machine. তবে HK current configure HKCC. So it is a section where that keeps the hardware configurations during operation of the system. তো হার্ডওয়্যার যতগুলো কনফিগারেশন আছে ডিউরিং অপারেশন অফ দ্য সিস্টেম তখন এইখানে এগুলো থাকে। তবে HK ক্লাসের শুরুটা HKCR। সো এটা কি কি রাখে, সফটওয়্যার সেটিংস রাখে, শর্টকাট রাখে, এবং যতগুলো আমাদের ইউজার ইন্টারফেস আছে ওইগুলো ইনফরমেশন এখানে থাকে। আর এখানে যদি কোনো কারণে এই পার্টিশনগুলো ডিলিট হয়ে যায়, এই পার্টিশন ডিলিট হয়ে গেলে আমাদের কোনো প্রোগ্রাম কোনো ফাইল উইন্ডোজ রান হবে না, সিস্টেমটা ক্র্যাশ করবে আলটিমেটলি। তারপরে আমাদের আছে HK কারেন্ট ইউজার বা HKCU, এবং এটা হচ্ছে এমন একটা সেকশন যেখানে অ্যাকচুয়ালি কনফিগারেশন অফ লগ ইন ইউজার ক্যাপ, মানে লগ ইন যতগুলো ইউজার আছে তাদের কনফিগারেশনগুলো এখানেই থাকে। তারপর আমাদের আছে HKCU ইন দিস সেকশন হয় দ্য কনফিগারেশন অফ অল ইউজার্স রেজিস্টার্ড ওয়ার সিস্টেম আর ক্যাপ্ট। তো সিস্টেমে রেজিস্টার করা যতগুলো আমাদের ইউজ আছে তাদের অ্যাকচুয়ালি জিনিসপাতি থাকে, তাদের কনফিগারেশনগুলো এখানেই থাকে। এখন রেজিস্ট্রি এক্সটেনশন একটা ফাইল আছে, তো সেই ফাইলটা দেখতে এইরকম স্ট্রাকচার হয়ে থাকে। সো এটা জাস্ট জানার জন্য আমি বললাম। ফর এক্সাম্পল আমি দেখাতে পারি যে অ্যাকচুয়ালি এটা দেখতে কীরকম। ফর এক্সাম্পল যে একটা ফাইল আমি ধরি, বা এখান থেকে আমি HK ক্লাসেস রুট থেকে যে কোনো একটা ফাইল ধরি আমি, ফাইল ফর এক্সাম্পল এটা একটা ফাইল কিন্তু, রাইট। সো এটা আমি রাইট ক্লিক করে আমি এক্সপোর্ট, বা এখান থেকে আমি এক্সপোর্ট করি, এক্সপোর্ট যদি করি এবং এক্সপোর্ট করে আমি ডেস্কটপে এটা 1.reg নামে একটা ফাইল, রাইট, এটা লিখলাম 1 এবং এটা সেভ করে দিলাম। এখন আমি যদি একটা কাজ করি, এই যে 1 ফাইলটা যদি আমি এটা ওপেন বা এডিট করি, তাহলে এইটার স্ট্রাকচারটা এইরকমভাবেই হয়ে থাকে। উইন্ডোজ এডিটর ভার্সন, তারপর এইভাবে থাকে। এটা কোন জায়গা থেকে আসছে, লোকেশন, অ্যাকাউন্ট ফাইল টাইপ, কন্টেন্ট ফাইল টাইপ, এই ধরনের জিনিসপাতিগুলো থাকে এখানে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন এটা কমান্ড লাইন থেকে আমি অ্যাক্সেস করতে পারি। তো কমান্ড লাইন অ্যাক্সেসের জন্য কিছু কোয়েরি আছে, RAG কোয়েরি, HK লোকাল মেশিন, মানে কোনো একটা জিনিস আমি অ্যাক্সেস করে আছি। তো সেই ক্ষেত্রে তো এখানে আমাকে স্পেসিফাই করে দিতে হবে যে এই যে আমাদের রেজিস্ট্রি কির মধ্যে কোন কিটা আমি অ্যাক্সেস করতে যাচ্ছি, এর আন্ডারে কোনটা অ্যাক্সেস করতে যাচ্ছি, এই ধরনের জিনিসপাতি আমাকে স্পেসিফাই করে দিতে হবে। সো এটা আমরা চাইলে অ্যাক্সেস করতে পারি। এবং এটা নিয়ে আরও রিডার ইনফরমেশন এখানে আছে, এখানে কী কী কমেন্ট আছে আমি যদি এখানে জাস্ট দেখাই ফেলি। এত ডিটেলসে আপাতত জানা তো দরকার নাই, বাট এমনি জানার জন্য যে ফর এক্সাম্পল RAG লিখি, যদি RAG তারপর কোয়েরি, তারপর আমি যদি এখানে এটা দিই, এটার কিছু ইনফরমেশন আমি এখানে দেখতে পারবো। এটা যদি আমরা চাই কমান্ড লাইন থেকে যদি ম্যানেজমেন্টের ইচ্ছা থাকে তাহলে। উইন্ডোজ ফায়ারওয়াল নিয়ে একটু জানা যাক। এখন সামনে যে টপিকগুলো একটু তাড়াতাড়ি জানার চেষ্টা করব, কারণ আসলে এখনও অনেকগুলো টপিকই বাকি আছে। উইন্ডোজ ফায়ারওয়াল নিয়ে জানার পরে আমাদের জানতে হবে আরও অনেকগুলো টপিক, লাইক আমি যদি বলি, এগুলো এত ডিটেলস দেখানো, কারণ এগুলো পেজ বাড়াইছি যা স্ক্রিনশটের কারণে, বা এত ডিটেলস বা এত আহামরি কোনো কঠিন টপিক না। সো আমরা GUI দিয়ে দেখবো, আমাদের CLI থেকেও দেখবো। ইভেন্ট লগস আছে, ইভেন্ট লগসের শেষে জাস্ট WMI একটা টপিক আছে, সেটা দেখলেই শেষ আমাদের। সো এতগুলো টপিক আমরা দেখবো। তো আমাদের লাস্ট আমার 3টা টপিক আছে। তো প্রথমত উইন্ডোজ ফায়ারওয়াল দিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করি। তো উইন্ডোজ ফায়ারওয়াল জিনিসটা কি? ফায়ারওয়াল হচ্ছে একটা সিস্টেম প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। তো এই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম মূলত ওখানে কোনো মানে কিছু রুলস সেট আপ করা থাকে। তো ওই রুলসের উপর ভিত্তি করে কোনো কেউ যদি আমার সিস্টেমকে পিং করার চেষ্টা করে, কোনো একটা প্যাকেট সেন্ড করার চেষ্টা করে, নেটওয়ার্কিং প্যাকেট, সে অ্যাকচুয়ালি ব্লক করে দেবে। সেটা সাসপিশিয়াস প্যাকেট হতে পারে, কারণ এখানে ম্যালিশিয়াস অ্যাক্টর তো হতে পারে। সো আমার সিস্টেম আমার নেটওয়ার্কে কোনোভাবে কানেক্টেড হয়ে গিয়েছে, আমার নেটওয়ার্কে কানেক্টেড হওয়ার পরে আমার ওইখানে বা আমার সিস্টেমে পিং করতেছে বা ICMP প্যাকেট সেন্ড করছে। ICMP কি? এটা প্রোটোকল যেটা অ্যাকচুয়ালি সেন্ড করা হয় যে আমার সিস্টেমটাতে রিচ করা যাচ্ছে কি না ওইটা বোঝার জন্য। তো ICMP মিনিংটা হচ্ছে ইন্টারনেট কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রোটোকল, মেবি এই ধরনের কোনো একটা কিছু। এখন কোনো একটা আমি প্যাকেট যখন সেন্ড করি বা কোনো একটা ডাটা যখন সেন্ড করা, তখন অ্যাকচুয়ালি টোটাল ডাটাটা আমাদের সেন্ড হয় না, প্যাকেট আকারে যায়। এটা আমরা আশা করি জানি, তবু বলে রাখলাম।
সো এখানে ম্যালিশিয়াস কোনো একজন অ্যাক্টর থাকতে পারে, সে অ্যাকচুয়ালি আমাকে প্যাকেট সেন্ড করতে পারে, কারণ সে অ্যাকচুয়ালি প্রথম উদ্দেশ্যটা হচ্ছে আমার সিস্টেমটাকে হ্যাক করা। আমার সিস্টেমটাকে যদি হ্যাক করতে চায়, প্রথমত তার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই তার আমার সিস্টেমটাকে রিচ করা যাচ্ছে কিনা, রিচ সেটা দেখতে হবে। তো রিচ করার ক্ষেত্রে দুইটা জিনিস হতে পারে, হয় আমার এখানে ফায়ারওয়াল সেট আপ করা, সেই জন্য আমার যে ফায়ারওয়াল ওর প্যাকেটটাকে ব্লক করে দিবে, অথবা আমার সিস্টেমটা অফ আছে বা ডাউন আছে। সো ফায়ারওয়াল থাকলে ব্লক করে দিবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। এই ফায়ারওয়ালটা হচ্ছে একটা রুলস, এটা সফটওয়্যার যেটা একটা রুলস বেসে কাজ করে। ওই রুলসের উপর ভিত্তি করে আমি কোনো একটা প্রোগ্রামকে ব্লক করতে পারি, আমি অ্যালাউ করতে পারি। সো এটা এখানে খুব ভালোভাবে এখানে দেয়া আছে যে ফায়ারওয়াল রুল, a rule in Windows Defender firewall that contains a set of conditions used to determine whether network packet is allowed to pass through the firewall. দুই ধরনের ফায়ারওয়ালের রুল আছে, ইনবাউন্ড রুল এবং আউটবাউন্ড রুল। তো ইনবাউন্ড রুল জিনিসটা কি? ইনবাউন্ড রুলস হচ্ছে যে ট্রাফিক দ্যাট পাসেস ফ্রম এ নেটওয়ার্ক, মানে অন্য কোনো একটা নেটওয়ার্ক থেকে, মানে একটা নেটওয়ার্ক থেকে আমার লোকাল মেশিনে যদি কোনো একটা প্যাকেট আসে, আর সেখানে যদি কোনো রুল ট্রাফিক মানে ফিল্টার করা থাকে, সেটা হচ্ছে ইনবাউন্ড রুল। আর আউটবাউন্ড রুল মানে হচ্ছে আমার সিস্টেম থেকে নেটওয়ার্কে থাকা কোনো একটা মেশিনে আমি কি করছি, প্যাকেট সেন্ড করছি, তখন যে ফিল্টারিং এর কনসেপ্টটা, সেটা হচ্ছে আউটবাউন্ড রুলস। তো আমরা প্রথমে জিওআই থেকে দেখে নিই কীভাবে ফায়ারওয়াল রুলটা ম্যানেজমেন্ট করা যায়। wf.msc নামে একটা জিনিস আছে, প্রোগ্রাম আছে, সেটা দিয়ে আমরা দেখতে যাই। তো রান প্রোগ্রামটা রান করে আমরা wf.msc করলে এখানে ফায়ারওয়ালের যে রুলগুলো আছে সেটা এখানে দেখতে পারবো। আমরা চাইলে ফায়ারওয়াল রুলগুলো মানে সেট আপ করতে পারি। এখানে ইনবাউন্ড রুলস আছে, আউটবাউন্ড রুলস আছে। সো আমি ইনবাউন্ড রুলস দেখতে পারি, আউটবাউন্ড রুলসগুলো দেখতে পারি। তো কোনো রুল এখানে সেট আপ করা নাই, সো আছে অ্যাকচুয়ালি, যাই হোক। সো এখানে হচ্ছে রুল। তো রুল নিয়ে আমি চাইলে এখান থেকে প্রপার্টিসে গিয়ে ইনফরমেশনগুলো দেখতে পারি যে এখানে কী কী ইনফরমেশন আছে। তো এগুলো দেখে অ্যাকচুয়ালি আপাতত আমার মতে কোনো দরকার নাই, কারণ এখানে অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে। লাইক জেনারেলি কিছু নাম আছে, ডেসক্রিপশন আছে, প্রোটোকলস অ্যান্ড পোর্টস আছে, কোন প্রোটোকলসে আমি মানে রুলগুলো সেট আপ করে রাখছি, টিসিপি নাকি ইউডিপি, প্রোগ্রামস অ্যান্ড সার্ভিস কোন মানে কোথা থেকে এটা আমাদের রান হচ্ছে, বা এক্সিকিউশনের জন্য কোন প্রোগ্রামটা এক্সিকিউশন হচ্ছে এই রুলটার জন্য। তো এই ধরনের জিনিসপাতিগুলো আমি এখান থেকে দেখতে পারবো, রাইট। সো আমি চাইলে এখান থেকে একটা রুল সেট আপ করতে পারি। ইনবাউন্ড রুলস আছে, আউটবাউন্ড রুলস আছে। তো আমি চাইলে এখান থেকে রুল সেট আপ করতে পারি। সো আমি নিউ একটা রুল সেট আপ করা যাক, নিউ রুল। সো এখান থেকে আমি যেরকম আছে ওই রকমভাবে আমি স্পেসিফাই করতে পারি যে কোন পোর্ট, টিসিপি নাকি ইউডিপি। টিসিপি ইউডিপি হলে টিসিপি ইউডিপির কোন পোর্টটা আমি ব্লক করব। তো সবগুলো জিনিস এখান থেকে আমি করতে পারি। আমার তারপর রুলের আমি নামও দিতে পারবো। সো এই ধরনের জিনিসপাতিগুলো আছে, চাইলে রুলটাকে আমি ডিসেবল করতে পারি। দেখা যাক একটু, খুব সহজে। আমি নতুন নিউ রুলে ক্লিক করলাম। তো এখান থেকে নিউ রুলে ক্লিক করা প্রিডিফাইন্ডে যাই, যদি প্রিডিফাইন্ডে এখান থেকে এনিথিং আমি দিতে পারি, w1 সার্ভিস, ওয়্যারলেস, হোয়াটএভার আই উইশ। যেমন তারা এখানে দিয়েছে, তারা কিন্তু মানে প্রিডিফাইন্ডটাই সিলেক্ট করছে, রাইট। বাট প্রিডিফাইন্ড ছাড়া আপনি কাস্টম রুল দিতে পারেন বা পোর্ট দিতে পারেন, ইটস উইশ। তো আমরা পোর্টের উপর দিই, যদি আমরা পোর্টে ওখানে একটা পোর্টে আমি চাচ্ছি যে ব্লকিং করতে, তো সেটা একটু করার চেষ্টা করা যাক। তো এখান থেকে নেক্সটে ক্লিক করলে আমি টিসিপির একটা পোর্ট, লেটস সে 4444, এটা আমি ব্লক করবো। তারপর নেক্সটে ক্লিক করে ব্লক দ্য কানেকশন ক্লিক করবো। তারপর এখান থেকে এনিথিং এখানে ব্লক করে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করে আমি লেটস সে টিসিপি পোর্ট 4444 এটাকে ব্লক করে ডেসক্রিপশন অপশনাল চাইলে দিতে পারে, তারপর ফিনিশ হয়ে যায়। তো এখানে একটা মানে কি হইলো, একটা ফায়ারওয়ালের নতুন রুল হয়েছে, রুল সেট আপ হয়েছে, সেটা এইটা, এটা হচ্ছে রুলটা। সো এটা বাই ডিফল্ট তো আমাদের এনাবল আছে, আমি চাইলে ডিসেবল করে ফেলতে পারি, কারণ আপাতত এটা দরকার নাই। আবার চাইলে আমি এনাবল করতে পারি, এটা দরকার নেই, তো আমি ডিসেবলই করি। সো এখন কথা হচ্ছে আমি চাইলে কিন্তু এই ফায়ারওয়ালের রুলগুলা কমান্ড লাইন থেকে আমি অ্যাক্সেস করতে পারবো। কমান্ড লাইন থেকে কিভাবে অ্যাক্সেস করা যায় সেটা একটু দেখা যাক। তো চলুন আমরা একটু কমান্ড লাইন থেকে অ্যাক্সেস করা যাক। তো কমান্ড লাইন থেকে অ্যাক্সেসের জন্য নেট এসএইচ নামে একটা কমান্ড আছে। তো নেট এসএইচ থেকে নেট এসএইচ আমি কমান্ড লাইন থেকে যদি দেখি যে কি কি ফায়ারওয়ালের রুলগুলো আছে, নেট এসএইচ এডিবি ফায়ারওয়াল শো রুল নেম গোস টু অল, সিম্পল একটা কমান্ড। তো এই কমান্ডটা নিজের মনে থাকেন, তাই আমি একটু কপি মারবো, এটা কপি করি একটু। আর এটা আমি যদি একটু যাই, সরি এখানে না, এখানে যাই,
তারপর আমি এখানে সিএমডি ওপেন করি, তারপর এখানে পেস্ট করি, ওকে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নেট এসএইচ, তারপর আমরা দেখতে পারি এডিভি ফায়ারওয়াল, তারপর আবার ফায়ারওয়াল লিখতে হবে, তারপর শো, তারপর রুল, তারপর নেম ইকুয়ালস টু অল লিখি, তাহলে যত ফাইলগুলো সেট আপ করা আছে সবগুলো লিস্টিং ম্যানারে দেখাবে। এবং এটা অনেক লং একটা লিস্ট অ্যাকচুয়ালি, এখানে ইনবাউন্ড রুলস আছে, এখানে আউটবাউন্ড রুলস আছে, মানে যতগুলো রুলসই আছে সবগুলো আমাকে লিস্ট করে দেখাই দিবে। তো এটা কমান্ড লাইন থেকে এভাবে অ্যাক্সেস করা যায়। কমান্ড লাইন থেকে আমি চাইলে ফিল্টারিং করতে পারি। সো কোনো একটা স্পেসিফিক কোনো একটা মানে রুল আছে, কোনো একটা স্পেসিফিক কোনো একটা জিনিস আছে, সেটা নিয়ে আমি জানতে চাচ্ছি। ফর এক্সাম্পল একটু আগে আমরা কি করেছিলাম যে একটা স্পেসিফিক ওয়েট এ মিনিট, তো আবার একটু সমস্যা করছে, এটা একটু পেস্ট করি। সেইটার ভেতরে আমি লিখতে পারি যে আমি কোনটা লিখছিলাম যে টিসিপি পোর্ট 4444, এটা আমি সেট আপ করেছিলাম। সো এই রুলটা নিয়ে ইনফরমেশন কিছু পেলাম যে এনাবল নো ডিরেকশন আউট, প্রোফাইলস হচ্ছে ডোমেইন প্রাইভেট পাবলিক, লোকাল আইপি এনি, রিমোট আইপি এনি, প্রোটোকল টিসিপি, লোকাল পোর্ট এনি, রিমোট পোর্ট হচ্ছে 4444, ডোমেইন নো, অ্যাকশন হচ্ছে ব্লক। ওকে, এটা নিয়ে এভাবে আমি কমান্ড লাইন এটা সেট আপ করতে পারি বা কমান্ড লাইনে দেখতে পারি। এবং কোনো একটা ফায়ারওয়ালের রুল তো ডিলিটও করা যায়। তো ডিলিটের জন্য সামনে একটা ডিলিট নামে একটা ওয়ার্ড আমি লিখে দিব, দ্যাটস অল। তো ডিলিট নামে একটা ওয়ার্ডটা যে লিখে ফেলি, সো শোরুলের জায়গায় আমি ডিলিট জাস্ট লিখব ডিলিট। তো রান এজ অ্যাডমিনিস্ট্রেটর যদি করি তো সেই ক্ষেত্রে আমার রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করা লাগবে। সো এটা আমি একটু ওয়েট এ মিনিট, সো আমি এগেইন এটা যদি করি সিএমডি, তো আপনি রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিবেন। তো পারমিশন চাইবে আমার নেট এসএইচ, তারপর এডিভি ফায়ারওয়াল, তারপর এগেইন ফায়ারওয়াল, তারপর আমরা কি করব, তারপর ডিলিট লিখব, ডিলিট রুল নেম ইকুয়ালস টু। সো এখানে যে কাজটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা এখানে কিছু জিনিস ডিলিট মেরে দেব, সেটা হচ্ছে যে এতটুকু জাস্ট রাখবো, বাকি যত কিছু আছে সব কিছু ডিলিট করে দেওয়া যাক। ডিলিটেড ওয়ান রুল অ্যান্ড সাকসেসফুলি আমরা ডিলিট করে ফেলছি। আশা করি এটা বুঝতে পেরেছি। আর কোনো কমান্ড জানার হলে এই লিঙ্ক থেকে দেখতে পারেন, আমি এইটা তো দিয়ে দিব। ইভেন্ট লগ নিয়ে একটু জানা যাক। তো ইভেন্ট লগ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সাইবার সিকিউরিটি স্পেসিফিক্যালি সক অ্যানালাইসিসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সক নিয়ে আপনারা যারা ব্লুটিংয়ে ফিউচারে যাবেন তাদের জন্য সক হচ্ছে ফার্স্ট রুল। সকের 3টা লেভেল আছে, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। তো ইভেন্ট লগ বলতে কি বোঝানো হয়ে থাকে, ইভেন্ট লগ বলতে বোঝানো হয়ে থাকে যে এখানে আপনার সিস্টেমে যতগুলো অ্যাক্টিভিটি ঘটছে সবগুলো অ্যাক্টিভিটি সেভ থাকে একটা লগ ফাইলে, তো এটাকে বলা হয় ইভেন্ট লগ ফাইল। এবং ইভেন্ট লগ ফাইল খুবই গুরুত্বপূর্ণ, স্পেসিফিক্যালি এটা অ্যাটাকারের জন্য তো গুরুত্বপূর্ণই, ইভেন সক অ্যানালিস্টদের জন্য, সাইবার সিকিউরিটি রিসার্চারদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এইখানেই আমাদের সব সেন্সিটিভ ফাইলগুলো থাকে, এখান থেকে আপনি সব কিছু অ্যাক্সেস করতে পারবেন। সো কিছু researchers often make use of event logs when deleting or presence activity threads on the system. কোন একটা সিস্টেমে থ্রেডস আছে কিনা সেটা অ্যাক্টিভিটি বোঝার জন্য লগ ফাইল আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ কিছু আছে যেমন পাওয়ারশেল অ্যাক্টিভিটিস, পাওয়ারশেল দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, হ্যাকিং করা যায়। daily event log, starting and stopping services, creating a new schedule task, RDB activity, changing user privileges, fed log activities, এই ধরনের জিনিসপাতিগুলা নর্মাল ইউজার বুঝতে না পারলেও লগ ফাইল যারা অ্যানালাইসিস করে তারা বুঝতে পারে বা সক অ্যানালিসিসগুলো বুঝতে পারে। তো ইভেন্ট লগ স্ট্রাকচারটা কীরকম হয়ে থাকে? So the number of components of Windows operating system is quite large. Therefore, the event logs are also large in numbers. So এই জন্য আমাদের প্রতিটা ইভেন্ট লগের ক্ষেত্রে প্রতিটা ইভেন্টের একটা ইভেন্ট আইডি থাকে এবং ইভেন্ট আইডির যে ভ্যালু আছে ওইটা দিয়ে আমরা মতো ফিল্টারিং করতে পারি। তো সেই জন্য ইভেন্ট আইডি অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ওকে, তো ইন উইন্ডোজ সিস্টেম দেয়ার আর 3 মেইন ইভেন্ট লগস, অ্যাপ্লিকেশন, সিস্টেম অ্যান্ড সিকিউরিটি। এই ধরনের 3টা লগ থাকে। সো এটা দেখবো কীভাবে, আপনি দেখার জন্য আপনি যদি উইন্ডোজ প্লাস আর মারেন আর এখানে লিখবেন
আচ্ছা উইন্ডোজ প্লাস আর, সরি উইন্ডোজ প্লাস আর, এখানে লিখবেন ইভেন্ট ভিডব্লিউআর। তো ভিডব্লিউআর এটা লিখেন, তাহলে এখানে ইভেন্ট ভিউয়ার নামে একটা অ্যাপ্লিকেশন রান হবে। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ লগসের জায়গায় যদি লিখেন তাহলে অ্যাপ্লিকেশন সিকিউরিটি সিস্টেম 3 ধরনের ইম্পর্টেন্ট লগস চলে আসে। তো অ্যাপ্লিকেশন এর কী কী লগ আছে সবগুলো এখানে দেখতে পারবেন। আমি যদি ফুল স্ক্রিন এখানে করে ফেলি তাহলে হয়তো আরও ভালোভাবে দেখা যাবে, রাইট? সো এই জিনিসটা আমি একটু প্রথমত পিডিএফে ব্যাক করি, তারপর আবার বলি। তো ইভেন্ট ভিউয়ার থেকে দেখতে পারেন। প্রথমত অ্যাপ্লিকেশন সিস্টেমের সিকিউরিটি যে বললাম যে 3 ধরনের লগ আমাদের সিস্টেমে এক্সিস্ট করে, এই ধরনের জিনিসপাতিগুলো কী এবং এগুলো দ্বারা অ্যাকচুয়ালি কী বোঝানো হচ্ছে এগুলো একটু জানা যাক। প্রথমত অ্যাপ্লিকেশন, ইট প্রোভাইডস লগ রেকর্ডস রিলেটেড টু দ্য অ্যাপ্লিকেশন ইন দ্য সিস্টেম। মানে এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন রিলেটেড যতগুলো লগ আছে সবগুলো দেখাবে। ফর এক্সাম্পল ইউ ক্যান ফাইন্ড এরর্স রিসিভড বাই অ্যান অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন রানিং অন সিস্টেম। তারপর সিস্টেম লগ যেগুলো আছে, সিস্টেম লগ হচ্ছে যে ইট ইজ দ্য এরিয়া হোয়ার লগস ক্রিয়েটেড বাই দ্য বেসিক কম্পোনেন্টস অফ দ্য অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে সেই এরিয়া যেখানে আমাদের বেসিক কম্পোনেন্ট, যে অপারেটিং সিস্টেমের যে বেসিক কম্পোনেন্ট যেখানে আমাদের লোকেটেড আছে সেগুলো দিয়ে যে লগগুলো ক্রিয়েট হয় সেগুলো হচ্ছে সিস্টেম। ফর এক্সাম্পল লগস ফর ড্রাইভার লিডস অ্যান্ড আনলোডস অপারেশনস ক্যান বি ফাউন্ড হিয়ার। তারপর সিকিউরিটি, সিকিউরিটি হচ্ছে যে রেকর্ডস রিগার্ডিং অথেন্টিকেশন সিকিউরিটি আর কেপ্ট হিয়ার। ওকে, তো ইভেন্ট ভিডব্লিউআর দিয়ে আমরা ইভেন্ট লগস এখান থেকে দেখতে পারবো, রাইট? সো এখান থেকে আপনি যদি জাস্ট উইন্ডোজ লগসে যান তাহলে আপনি দেখতে পারেন সিস্টেম সিকিউরিটি এই ধরনের লগসও দেখতে পারেন। তো প্রতিটা একটা ইভেন্ট আইডি আছে। ফর এক্সাম্পল আমি দেখাই যদি, ওয়েট এ মিনিট, তো মাঝে মাঝে একটু মানুষের মধ্যে একটা প্রবলেম করা শুরু করে দিয়েছে অলরেডি প্রোগ্রামটা, নট রেসপন্ডিং যা দেখতে পাচ্ছেন, ইয়েস প্রবলেম করা শুরু করে দিয়েছে। এটা ক্লোজ করে আবার ওপেন করতে হবে, ক্লোজ দ্য প্রোগ্রাম। এটা সামটাইমস এই ধরনের কিছু আর নট রেসপন্ডিং এটা দেখা যায়। তো আমরা আবার কোনটা রান করি, ইভেন্ট ভিডব্লিউআরটা আবার ওপেন করি অ্যান্ড ইয়েস এখন আমরা যদি উইন্ডোজ লগসে যাই, ফর এক্সাম্পল আমি সিকিউরিটির কোনো একটা লগ আমি দেখতে চাই। সো দেখা যাক কি আছে এখানে। সেখানে অনেকগুলো লগই আছে। ফর এক্সাম্পল অডিট, আমি যদি একটু ফুল স্ক্রিন করি, সো অডিটে কি আছে, সিকিউরিটি, তারপর ইভেন্টে একটা আইডি আছে, ইনফরমেশন আছে। তো আমি চাইলে এটাগুলো কিন্তু আমি দেখতে পারি যে মানে ফর এক্সাম্পল আমি এই ইভেন্ট আইডিটা মনে রাখি যদি, এবং এটা যে ফিল্টারিং করে যে এখানে কি কি আছে, তো আমি ফিল্টার কারেন্ট লগে যদি যাই, তো এখান থেকে জাস্ট আমাকে ইভেন্ট আইডি যেটা সেখানে টাইপ করতে হবে, এন্টার করতে হবে। তো এই রিলেটেড যত ইভেন্ট আছে সবগুলো দেখতে পাবো, ওকে দিলাম। তো এই রিলেটেড যে ইভেন্টগুলো আছে সেগুলোই জাস্ট এখানে আসছে, ঠিক আছে? তারপরে যে ইভেন্টের একটা আইডি আছে, তো ইভেন্ট ফিল্টার দিয়ে আমরা দেখতে পারবো। তো এখানে যারা 465 এটা হচ্ছে মানে অথেন্টিকেশন এরর রিলেটেড, তো এইটাও দেখতে পারি, দেখি এটা অ্যাকচুয়ালি আসে কিনা। সো ক্লিয়ার ফিল্টার, ফিল্টার কারেন্ট লগ, আমি যদি 4625 দিই, যে 4625 এটা একটা লগ, ওকে। তো একটা আমাদের আছে অ্যাকাউন্ট ফেইলিয়ার টু লগ ইন, একটা লগ এরকম আছে, ভালো কথা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু কমান্ড লাইন থেকে করা যায়। তো কমান্ড লাইন থেকে কীভাবে করা যায় দেখা যাক। তো কমান্ড লাইন করার জন্য আমাদের ওয়েব টিউটোরিয়াল নামে কমান্ড আছে, খুবই লম্বা একটা কমান্ড। তো যেহেতু সো এই জন্য আমরা একটু দেখি। তো এই যে ফর এক্সাম্পল এটা হচ্ছে কমান্ড। সো এই কমান্ডটা আমরা দেখতে পারি, রাইট? খুবই কমান্ডটা এটা মনে রাখাও টাফ। তো এটা একটু কপি করি, আমি নিজেরই মনে নেই এটা। তো এইটার ইমেজ দেখাই দিয়েছে যে অ্যাকচুয়ালি এটা একটা কমান্ড রান করছে আমাদের 4625 এর জন্য। একটা কমান্ড লাইন থেকে আমি কমান্ডটা দেখতে যাচ্ছি। তো সেটা একটু আমরা একটু কমান্ড লাইন থেকে দেখে নিই প্রথমত, তারপর আমরা একটু এক্সপ্লেন করবো এখানে ঘটনাটা কি ঘটছে। সো আমরা একটু এটা দিয়ে দিলাম, ওয়েট এ মিনিট, সরি এইভাবে না, এটা হচ্ছে ওয়েব টিউটোরিয়াল। তারপর আমরা করব যে কোয়েরি ইভেন্টস, তারপর হচ্ছে আমাদের সিকিউরিটি, তারপর /rd কোলন দিয়ে ট্রু, তারপর /count কোলন দিয়ে 1। তারপর আমরা কি করব, তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের /format। লিনাক্সে কিন্তু এটা প্যারামিটার দেওয়ার জন্য আমরা একটা মাইনাস সাইন দিয়ে থাকি, বাট এখানে স্ল্যাশ দেওয়া হয়, কোলন দিয়ে টেক্সট। তারপর এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে
আমরা স্ল্যাশ কিউ দিয়ে একটা প্যারামিটার আছে, সেখানে আমি কি দিব, ইভেন্ট, রাইট? আমি যদি দেই ওয়েট এগেইন, আমি যে দিলাম যে এখানে একটা ইভেন্ট আছে, যে এই ইভেন্টটা সিস্টেমের ভেতরে ঘটছে, তারপরে সেইটার ভেতরে আমি আবার একটু কি দিব, যে ইভেন্ট আইডি ইকুয়ালস টু আমাদের হচ্ছে 4625। সো এই ইভেন্ট আইডিটা প্রথমত, আচ্ছা ওয়েট আমি একটু প্যাচ লাগিয়ে দিচ্ছি একটু, যে এই যে দেখতে পাচ্ছি ইভেন্ট আইডি, ইভেন্ট আইডিটা জাস্ট আমি কি করতে পারি, এইভাবে দিয়ে দিতে পারি যে ইভেন্ট আমাদের, তারপর আছে আইডি ইকুয়ালস টু 4625 4625, এটা হচ্ছে ইভেন্ট আইডি। সো আমি ইভেন্টটা ক্লোজ করে দিলাম, আর ফাইনাল একটা ক্লোজ, এন্ড ইয়া দিস ওয়ান অ্যাক্সেস ডিনাইড, ফেলড ওপেন বিকজ অ্যাক্সেস ডিনাইড। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে অথরাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেটর, বাট এটা কাজ করবে, আমি অথরাইজেশনটা আমি দিচ্ছি না বা করার চেষ্টা করছি না, বাট আমাদের উইন্ডোজ আমাদের এটা লাগবে, সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজেস। তো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজেস সহকারে যদি ওপেন করি এগেইন, সেটা আপনি এখন চাইলে কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এগেইন ওয়েব টিউটোরিয়াল যেটা বলছিলাম, এখান থেকে জাস্ট কমান্ডটা কপি করে দিয়ে দিতে পারেন চাইলে। এই জায়গা থেকে আমি যদি দিই, এখন চাইলে আমরা জাস্ট কমান্ডটা দিতে পারি যদিও। ওকে ফাইন, এটা নিয়ে ইনফরমেশন এখান থেকে দেখতে পারেন। ওকে ফাইন, ভালো কথা, আমরা কিছু ইনফরমেশন এখান থেকে পেয়েছি, এটা হয়তো অনেকে পড়তে পারছি না, দ্যাটস অল, নট ইট গুড। ওকে, এখন আমরা একটু কমান্ডটাকে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। কোয়েরি ইভেন্টস প্যারামিটার, কোয়েরি ইভেন্টস ফ্রম এ লগ অর লগ ফাইল, কোন একটা লগ এবং লগ থেকে ইভেন্টসকে মানে কোয়েরি করবে। আরডি প্যারামিটার রিভার্স ডিরেকশন, কাউন্ট লগটাকে কাউন্ট করবে, ফরম্যাটটা আউটপুট থেকে ফরম্যাটিং করবে, মাইনাস কি প্যারামিটার এক্সপেক্ট কোয়েরি। মেনি আদার অপারেশন ক্যান বি পারফর্ম অন ইভেন্ট লগস ইউজিং ওয়েব টিউটোরিয়াল। তো এটার জন্য বিস্তারিতের জন্য এই লিঙ্কটা দিয়ে আরও দেখতে পারেন ইচ্ছা। এখন আমাদের একটু লাস্ট টপিক আজকের জন্য, সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ ম্যানেজমেন্ট ইনস্ট্রুমেন্টেশন বা WMI। এটা একটা ফিচার, মূলত কি ফিচার, উইন্ডোজের বিভিন্ন কম্পোনেন্ট যেগুলো আছে, এই কম্পোনেন্টগুলোকে অ্যাক্সেস করার জন্য ফিচার আছে উইন্ডোজে, এটা হচ্ছে আমাদের WMI। এটা হচ্ছে কমান্ড একটা ইউটিলিটি, এই কমান্ড ইউটিলিটিতে অনেক কিছু করা যায়, অনেক অনেক কমান্ড আছে এটা। সো মানে এটা লোকাল এবং রিমোট অ্যাক্সেস দুইটা এটা দিয়ে করা যায়। সো এই জন্য এটা, that's why it is one of the Windows features that occurs often used. That occurs in WMI for reconnaissance as well as for lateral movement process. আচ্ছা, lateral movement বলতে কি বোঝানো হয়? লেটারাল মুভমেন্ট বলতে বোঝানো হয়, ধরেন কোন একটা নেটওয়ার্কে কোন একটা সিস্টেম হ্যাক করে ফেলছে অ্যাটাকার, এখন লেটারাল মুভমেন্ট বলতে বোঝানো হয় ওই অ্যাটাকার এখন চেষ্টা করছে, একটা মেশিন তো হ্যাক হয়ে গেছে, এখন ওই নেটওয়ার্কে বাকি মেশিনগুলো হ্যাক করার চেষ্টা করাটাকে লেটারাল মুভমেন্ট। WMIটা আমরা একটু চেষ্টা করি বা আমরা একটু ইউজ করার চেষ্টা করি। WMI এর জন্য যে কমান্ড লাইন ইউটিলিটি সেটা হচ্ছে MIC। আমরা বেসিক একটা কমান্ড লাইন যদি করি, ফর এক্সাম্পল WMIC OS লিস্ট ব্রিফ, এটা অ্যাকচুয়ালি OS আমাদের অপারেটিং সিস্টেম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন খুবই ডিটেলস ম্যানারে দিবে। সো এটা নিয়ে তখন আমরা এভাবে দেখতে পারি যে ইনফরমেশনটা। সো সেমভাবে আমি আমার ইউজার অ্যাকাউন্ট গেট নেম, মানে আমার ইউজার নেমগুলো দেখতে পারি, যে WMIC the user account, তারপর গেট নেম, মেবি আমি ভুল লিখছি নাকি, গেট নেম এইভাবে মূলত লিখতে হয়। এইগুলো হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর, এটা হচ্ছে আমি ডিফল্ট অ্যাকাউন্ট, গেস্ট, তারপরে এটা একটা অ্যাকাউন্ট। সো এই ধরনের কিছু অ্যাকাউন্টগুলো আমাদের আছে বর্তমান সিস্টেমে। সো এটাই হচ্ছে কথা। সো আশা করি বুঝতে পেরেছেন WMIC। তো WMIC নিয়ে আরও বিস্তারিত যদি জানা হয় তাহলে এই লিঙ্কটা আছে, সমস্যা নেই। আমি যদি জাস্ট ভিজিট করে দেখাই, এই যে এখানে অনেক ডিটেলস কমান্ডগুলো আপনি দেখতে পারেন, এটা ব্যক্তিগত ইচ্ছা, যার নিজে দেখে নেবেন। সো
অনেক কিছু আমরা আজকে দেখেছি, অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে আমি জানি, বাট আমাদের অ্যাকচুয়ালি উইন্ডোজের যে ফান্ডামেন্টালস শেষ আজকে এখানে। সো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম।